ক্লাসের মাধ্যমে ইংলিশ সেকেন্ড পেপারের উইথ ক্লোজ যেটা আছে একেবারে ফুললি কমপ্লিট করে দিব। তোমরা বাংলাদেশে যত শিক্ষার্থী আছো, সায়েন্স আর্টস কমার্সের যত শিক্ষার্থী আছো, তোমরা সবাই এই জিনিসটাই কিন্তু ভোগান্তিতে আছো যে ভাইয়া আমরা কোনোভাবে এই উইথ ক্লোজটা কিন্তু পারতেছি না, কিভাবে আমরা পারবো। দেখো ভাইয়া, তুমি যদি উইথ ক্লোজটা ভালোভাবে শিখতে চাও তাহলে তোমার 3টা আইটেম ভালো করে শিখতে হবে। প্রথমত ভাইয়া শিখতে হবে পার্টস অফ স্পিচটা কি, তারপর কিন্তু তোমার শিখতে হবে আর্টিকেল, অ্যান্ড দেন হচ্ছে কিন্তু প্রিপোজিশন। আমি প্রত্যেকটা পয়েন্ট আজকে তোমাদেরকে শিখাবো, তারপর তোমাকে আমি গোড়ায় নিয়ে যাব, একেবারে মেইন জায়গায় কিন্তু ভাইয়া নিয়ে যাব। তবে তার আগে ভাইয়া তোমার পার্টস অফ স্পিচটা ভালো করে আয়ত্ত করতে হবে। বাংলাদেশের শিক্ষার্থীদের আমি যদি বলি, তোমাদের সমস্যার কথা যদি আমি বলি যে তোমরা আসলে এখন পর্যন্ত প্রপারলি পার্টস অফ স্পিচটা ধরতে পারো নাই, এবং এরই সাথে সাথে আর্টিকেল তোমরা পারো, আবার প্রিপোজিশনটা ভালো করে ধরতে পারো না। বর্তমানে কিন্তু যেই সিস্টেমটা তোমাদের করেছে, প্রিপোজিশনের কিন্তু আলাদা করে তোমাদের আসে, রাইট? 5 মার্কে কিন্তু তোমাদের প্রিপোজিশন আছে। অবশ্যই আমি ক্লাস কিন্তু নিয়ে আসবো। সো আজকে আমাদের ক্লাসটা থাকবে হচ্ছে পার্টস অফ স্পিচ অ্যান্ড আর্টিকেল। তুমি এই 2টা টপিক শেখো, তাহলে কিন্তু তোমার উইথ ক্লোজটা কিন্তু একেবারে কভার হয়ে যাবে। বাকি থাকবে প্রিপোজিশন, সেটা কিন্তু আমি ইনশাল্লাহ আলাদাভাবে কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। তো ক্লাস 9-10-এর যত শিক্ষার্থী আছো অথবা সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা, আমি সবাইকে বলবো আজকের ক্লাসটা কিন্তু জোস 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 হতে চলেছে। ভাইয়ের ক্লাসটা তুমি একটু দেখো, দেখবা পুরো উইথ ক্লাসটা তোমার কাছে জলের মতো ক্লিয়ার কিন্তু হয়ে যাবে। ওকে, এটা আমি তোমাকে ফার্স্টে চ্যালেঞ্জ দিচ্ছি, পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। ওকে, এখন আসি, প্রথমত আমরা ভাইয়া যেটা শিখবো সেটা হচ্ছে কিন্তু পার্টস অফ স্পিচ। এখন এই যে পার্টস অফ স্পিচ তোমরা দেখতে পারতেছো, পার্টস অফ স্পিচে একটা ম্যাজিক তোমাকে শেখাবো, যে ম্যাজিকটা কিন্তু আমি আগেও শিখাইছি আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থী, তাদেরকে কিন্তু শিখাইছি। এখন আমি ভাইয়া তোমাদেরকে শেখাবো কি, তোমরা কিন্তু জানো পার্টস অফ স্পিচ কিন্তু 8 প্রকার, সেই ছোটবেলা থেকে তুমি শিখে আসছো, তাই না? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নাই, আমাদের এখন প্রত্যেকটা পয়েন্ট কিন্তু জানতে হবে। তবে পার্টস অফ স্পিচে যেই ম্যাজিকটা ভাইয়া তোমাকে শেখাবো, যে এইখানে তুমি একটু খেয়াল করো, আমি একটা গরিবের লিস্ট করব। কিসের লিস্ট ভাইয়া? গরিবের লিস্ট। আচ্ছা, তাহলে আমি একটা গরিবের লিস্ট করতেছি সাপোজ, এবং আমার এক ভাই আছে যে অনেক বড় লোক, ধনী ব্যক্তি, যে আসলে বাহির থেকে আমাদেরকে সাহায্য করতে আসবে। এখন গরিবের লিস্ট, আমাকে ওই ভাই বলল, এই হ্যালো রিফাত, তুমি একটা গরিবের লিস্ট করো তো। যে গরিবের লিস্টে আমি বাইরে থেকে, বাইরের কান্ট্রি থেকে যখন আমি বাংলাদেশে আসব, তখন এই গরিবদেরকে, এই ছোকরাদেরকে আমি সাহায্য করব। আমার ভাই আমাকে বললো ওকে ফাইন। তো আমাকে বললো যেহেতু আমি একটা চান্স পাইছি, আমি একটা চান্স পাইছি না, তো আমার নাম কি? আমার নাম হচ্ছে, দাঁড়াও এটা আমি একটু করে দিচ্ছি, আমার নাম রিফাত। তাহলে গরিবের যদি লিস্ট করতে বলে, আমি যেখানে একটা চান্স পাইছি, তাহলে আমি অবশ্যই 1 নম্বরে থাকবো। তাহলে 1 নম্বরে যে নাউন, এই যে 1 নম্বরে, এই 1 নম্বরে কে, গরিবের ভিতরে একটা সিরিয়াল আছে না, কে 1 নম্বরে, কে 2 নম্বরে থাকবে, কে 3 নম্বরে থাকবে, সেখানে আমি নিজেকে 1 নম্বর হিসাবে দাবি করতেছে, আমি 1 নম্বর ধরলাম। ওকে, তারপর প্রোনাউন, এটাকে 2 নম্বর, তারপর অ্যাডজেক্টিভ, এটাকে 3 নম্বর, ভার্ব 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। আমি কিন্তু এইভাবে একটা গরিবের লিস্ট করলাম। ওকে, এখন তুমি খেয়াল করো ভাইয়া, দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? রিফাতকে, মানে আমাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এরা যারা আছে, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, ওরা আমাকে এসে বলতেছে, রিফাত ভাইয়া প্লিজ আমার নামটা একটু রাখেন না প্লিজ। তখন আমি ওদেরকে একটা কথা বলে দিছি, তোর নাম আমি রাখতে পারি, আমার ভাই যে বাহির থেকে আসবে, এই ভাইকে না, এর নাম কি? ডিটারমিনার। কি নাম ভাইয়া? ডিটারমিনার। ডিটারমিনার কি আমি লিখে তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট ওয়েট করো। এই যে ভাই আমার আসবে, তবে এখানে একটা শর্ত আছে, আমি প্রত্যেককে বলছি, শর্ত কি? আমি নাউন, আমি কি? আমি রিফাত, আমি কি? নাউন। আমি নাউন, আমারে সব জায়গায় রাখতে হবে। যদি এটা পারোস, অর্থাৎ সহজ কথা, আমার যে ভাই যে বাহির থেকে আমাদেরকে সাহায্য করতে আসবে, যার নামটা হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার তোদেরকে সাহায্য করবে, ঠিক আছে, কিন্তু তোদেরকে যা সাহায্য করবে তার পার্শ্ববর্তী আমাকেও রাখতে হবে, পাশাপাশি আমারেও রাখতে হবে। এই শর্তটা আমি প্রত্যেককে বলে দিচ্ছি, এবং বলছি যদি এটা পারোস তাহলে আমি আছি, আমি তোদের নামগুলো রাখবো, আর নাইলে কিন্তু আমি তোদের একজনের নামও কিন্তু রাখবো না। এই জিনিসটা কিন্তু আমি ওদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, তো ওরা এই শর্তে কিন্তু রাজি হয়েছে। এখন ভাইয়া তোমার জানতে হবে, তাহলে যেই ভাই যে বাহির থেকে তোমাকে সাহায্য করতে আসবে, সে কে? তার নাম কি? ডিটারমিনার। কি নাম? ডিটারমিনার। তাহলে ডিটারমিনার কারা, এটা তোমার কিন্তু ভাইয়া চিন্তা হবে। ডিটারমিনার কি নাম ভাইয়া? ডিটারমিনার কি নাম? ডিটারমিনার। এই যে ডিটারমিনার সাহেব, ও কিন্তু
অনেক বড় লোক, ও কিন্তু ধনী ব্যক্তি। ও কি ভাইয়া? ধনী ব্যক্তি। ও কিন্তু বাংলাদেশে এসে আমাদেরকে সাহায্য করবে। এখন তোমার বুঝতে হবে না যে ধরো সাপোজ তোমাকে কেউ একজন সাহায্য করলো বা করবে সাপোজ, এখন তার সম্পর্কে তুমি না জেনে না শুনে তারপর তুমি সে যেটা দিবে সেটাকে তুমি রিসিভ করবা? সে মানে ডাকাইতে তো হইতে পারে, ছিনতাইকারীও তো হইতে পারে, পারে না? অবশ্যই হইতে পারে। তো এই জন্য তুমি ডিটারমিনার কে এটা তুমি জানতে চাইলা। তখন এখন ডিটারমিনার যেহেতু জানতে চাইছো, তার সম্পর্কে অবশ্যই কিন্তু আমাদের জানতে হবে। হ্যাঁ, সেও জানাইলো যে ভাই আমি কে, আমি আসলে ওরকম মানে সব তোমাদের পরিচিত একটা মুখ, সেটা হচ্ছে কি যেমন এ এন দি, এ এন দি, এটা কি ডিটারমিনার? এ এন দি, শুধু এ এন দি না, আরো ভাইয়া আছে। কি কি আছে দেখো, দিস দ্যাট, দিস আছে, দিস দিস দ্যাট, এই ওই, দিস দ্যাট, দিস দোস, দিস দ্যাট, দিস দোস। ওকে, তারপর দেখো মাই আওয়ার ইয়োর, মাই আছে, আওয়ার আছে, ইয়োর আছে, মাই আওয়ার ইয়োর, মাই আওয়ার ইয়োর, মাই আওয়ার ইয়োর। আচ্ছা, তারপর আছে কি হিজ আছে, হিস, হিস। তারপর করিম আছে, কারো নাম। তারপর আছে এনি, এনি আছে। মানে এগুলো তুমি একটু পড়ো ভাইয়া, এগুলো এসে কিন্তু তোমার ডিটারমিনার একটু তোমার পড়তে হবে। তারপর হচ্ছে কিন্তু নো আছে, এনি, নো, এভরি, তারপর কি অল, তারপর কি ইচ। ভাইয়া এই যে যেগুলো আমি নাম লিখতেছি, এরা এরা হচ্ছে কিন্তু ভাইয়া ডিটারমিনার, এরা কি ডিটারমিনার। তারপর কি যে অল আমি লিখছি, অল আমি লিখছি, সাম আমি লিখবো, সাম, বোথ আমি লিখবো। হ্যাঁ, তুমি ভাইয়া নামগুলো লেখো, ভালো করে একটু লেখো, নামগুলো একটু লেখো। তারপর কি যে এইদার নেইদার, এইদার নেইদার, এইদার, এইদার নেইদার, এইদার নেইদার, এইদার নেইদার, ফিউ, লিটল, লিটল। ওকে, ফিউ আছে, লিটল আছে, ফিউ আছে, লিটল আছে। তারপর মেনি আছে, মেনি, মেনি। তারপর আছে ওয়ান, টু, থ্রি, এগুলা 1 2 3। এই যে তোমার 1 2 3, আবার ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট, FIRST, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এই যে নামগুলা তুমি দেখতে পারতেছো, এদেরকে বলা হয় ভাইয়া ডিটারমিনার। এদেরকে আমি কি বলতে পারি ভাইয়া? এদেরকে আমি বলতে পারি ডিটারমিনার। আমি কি বলতে পারি ভাইয়া? ডিটারমিনার আমি বলতে পারি। একটু তুমি পড়ো ডিটারমিনারকে, ওই যে যাকে আমরা কিন্তু বিমানবন্দর থেকে রিসিভ করব, ধনী ব্যক্তি, যে আমাদের মতো যারা গরিব আছি আমাদেরকে সাহায্য করবে। তাহলে দেখো ডিটারমিনার কে কে? এ এন দি, এ এন দি, এ এন দি। আমরা তো জানি এ এন দি এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া আর্টিকেল। তারপর দেখো দিস দ্যাট দিস, দিস দ্যাট দিস দোজ। তারপর মাই আওয়ার, মাই আওয়ার ইয়োর। তারপর হিস, তারপর কারো নাম, তারপর এনি, নো, এভরি, অল, ইচ, সাম, বোথ, এইদার নেইদার, ফিউ, লিটল, মেনি। তারপর হচ্ছে 1 2 3, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড। তো এইগুলা এরা কারা বলো তো ভাইয়া? এরা হচ্ছে কিন্তু ডিটারমিনার, মানে ধনী ব্যক্তি। ভাইয়া বুঝতে পেরেছো আমার কথা? তুমি বুঝছো? আচ্ছা, তাহলে তুমি দেখো, তাহলে আমি কি করছিলাম ভাইয়া বলো তো? একটা গরিবের একটা লিস্ট করছিলাম আমি, যে গরিবের একটা লিস্ট করছিলাম, তাই না? গরিবের লিস্ট। তাহলে তুমি একটু লিস্টটা দেখো ভালো কইরা। এখন এই যে গরিবের যে লিস্টটা যখন আমি তৈরি করেছি, আমি কিন্তু 1 নম্বরে নাউন আছি। এবার বাকি যারা তোমরা আছো, যেমন প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, তোমাদের কিন্তু আমি একটা কথা বলেছি, তোমাদের নাম আমি লিস্টে রাখতে পারি যদি তোমরা আমাকে একটা পার্সেন্টেজ দাও। হ্যাঁ, তার মানে কি? অর্থাৎ আমি নাউন, আমি সবার শেষে থাকবো। আমি নাউন, আমি সবার শেষে থাকবো। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন ধরো সাপোজ এই ডিটারমিনার আসলো, ধনী লোকটা আসলো, আমরা তাকে রিসিভ করলাম। রিসিভ করার পর আমি তাকে পার্সোনালি বললাম, ভাইয়া কি অবস্থা, ভালো আছেন ভাইয়া? এখন বিষয়টা হচ্ছে এই হচ্ছে আপনার লিস্ট, আপনি যে লিস্টটা চাচ্ছিলেন। দেখেন তার ভিতরে আসলে আমি অনেক গরিব, আসলে আমার তো আসলে টাকা পয়সা নাই ওরকমটা। তো দেখেন আমি আসলে একটা ফোন চালাই, একটু দেখেন ভালো করে, একটু একটু ক্লিয়ার দেখেন, আসলে আমি একটু ফোন চালাই, আমি অনেক গরিব। হ্যাঁ, আমি গরিব। হ্যাঁ, মানে আমি বলতেছি, এই ডিটারমিনারকে বলতেছি, ও তো বোকাশোকা, ও কিছুই বোঝে না। ওরা যেটা ধরাই দিছি, ও বলতেছে ঠিক আছে, এরা অনেক অসহায়, গরিব, ওদেরকে আসলে সাহায্য করা দরকার। ওকে, তাহলে সেক্ষেত্রে কি করলো? এখন
তো ফার্স্টে যখন ও সাহায্য করবে, গরিবের লিস্টে 1 নাম্বার আছে রিফাত, 1 নাম্বার আছে মানে নাউন, রিফাত মানে নাউন, তার নাউন যদি 1 নাম্বারে থাকে তাহলে আগে কি নাউনের সাহায্য করবে নাকি প্রোনাউনের সাহায্য করবে? নাউনের সাহায্য করবে নাকি প্রোনাউনের সাহায্য করবে? নাউনেরে। কারে? নাউনেরে। তাহলে এই জন্য কিন্তু ভাইয়া তুমি মাথায় রাখবা এই জিনিসটা, যে আমি যদি বলি টাইপ 1 এর ক্ষেত্রে 1 নম্বরে যে ভাইয়া ডিটারমিনারের পরে নাউন বসে, ডিটারমিনার এর পরে নাউন বসে। ক্লিয়ার বুঝাইতে পারলাম আমি? আচ্ছা, মনে হয় বুঝাইতে পারি না। যেমন ফর এক্সাম্পল, এটা একটা পেন, তাহলে আমি কি লিখতে পারি? পেন অর্থ কি? কলম। এটা একটা নাউন, তো নাউনের আগে ডিটারমিনার বা ডিটারমিনারের পর নাউন, তাহলে ডিটারমিনার কি হইতে পারে? এ হইতে পারে, অ্যান হইতে পারে, দিস হইতে পারে, দ্যাট হইতে পারে। তারপর হচ্ছে কিন্তু হিজ, করিম, এনি, নো, এইদার, ফার্স্ট, সেকেন্ড। তাহলে আমি কি লিখতে পারি? এনি পেন, বা আমি লিখতে পারি না এ পেন? পারি কি পারি না বলো? এ পেন পারি কি পারি না? এই তো সিম্পল, এ পেন আমি লিখতে পারি। আর কি লিখতে পারি? দিস পেন, দ্যাট পেন, দ্য পেন, মাই পেন। আমি পারি কি পারি না? অবশ্যই আমি কিন্তু পারি, কারণ আমার এই ক্ষমতা আছে যে ডিটারমিনারের পরে নাউন বসে, এই জন্য লিখছি এ পেন। বুঝতে পারছো? এবার আমি যদি লিখতে পারি না দিস পেন, কেউ কি আমারে মারবে? আমি লিখতে পারি না মাই পেন, কেউ কি আমারে মারবে? কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। তো এই জন্য মাথায় রাখবা ডিটারমিনারের পরে কিন্তু নাউন বসে। কেন নাউন বসে? কেন নাউন আগে বসবে? কারণ নাউন হইছে কিন্তু গরিব, ও 1 নম্বরে সিরিয়ালে, ও 1 নম্বরে। ফাইন। সেকেন্ড নাম্বার আছে কিন্তু ভাইয়া টাইপ নাম্বার 2। তো টাইপ নাম্বার 2তে কি? এরপর আসি 2 নাম্বারকে সাহায্য করবে। ভাইয়া একটা ইন্টারেস্টিং পয়েন্ট কি জানো? মাথায় রাখবা তুমি, এই যে প্রোনাউন যেটা তুমি দেখতে পারতেছো না, প্রোনাউন, এইখানে যতগুলো আমি নাম লিখছি না, এ, তারপর অ্যান, দি, দিস, দ্যাট, এই যতগুলো আমি নাম লিখেছি সবগুলাই প্রোনাউনের অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রোনাউনের একটা প্রকার আছে, আমি দেখাচ্ছি। প্রোনাউনের প্রকার আছে, ওই প্রকারের ভিতরে এই সবগুলা পড়ছে। তার মানে কি? প্রোনাউন নিজে ডিটারমিনার, তাহলে 2 নাম্বার বাদ, কারণ ও নিজে ডিটারমিনার, তো 2 নাম্বার তো বাদ। 2 নাম্বার নিয়ে কিন্তু আমাদের টেনশন করার কিছু নাই। তারপর তাহলে সাহায্য করবে কাকে? 3 নাম্বারে কে? গরিব। কেডা? অ্যাডজেক্টিভ। তারপরে ডিটারমিনার দেখলো, তারপরে লিস্টে আছে কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে ডিটারমিনার, এই যে ডিটারমিনার, তো ডিটারমিনার কি করবে? ও কিন্তু অ্যাডজেক্টিভের সাহায্য করবে। ও কাকে সাহায্য করবে? অ্যাডজেক্টিভের সাহায্য করবে, কারণ গরিবের লিস্ট অনুযায়ী কিন্তু ও আসবে। এখন অ্যাডজেক্টিভের আমি একটা কথা বলছিলাম, বেটা তোরে আমি গরিবের লিস্টে রাখতে পারি যদি তুই আমার একটা পার্সেন্টেজ দেস। হ্যাঁ, তো অ্যাডজেক্টিভ ওর কথা রাখছে। ও চিন্তা করলো, ঠিক আছে, ভাই যেহেতু আমাকে গরিবের লিস্টে ঢুকাইছে, আমি কিছু টাকা পয়সা পাইছি, এটা তো ভাইয়ের কারণেই পাইছি, মানে আমার কারণেই পাইছি। তো এই জন্য অ্যাডজেক্টিভ কী করলো? ওর লাস্টের নাউনটাকে ফালাই দিল, অর্থাৎ ও আমাকে রাখলো, ও আমাকে স্থান দিল। তার মানে এ থেকে আমরা কি বুঝতে পারলাম? যে ভাইয়া ডিটারমিনারের পর অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পর কিন্তু নাউন বসে। পানি ভাইয়া, পুরো জিনিসটা তুমি বুঝছো। যেমন ফর এক্সাম্পল, নাউন হইতে পারে যেমন পেন অর্থ কলম, কোনো কিছুর নাম, এটাই তো ভাইয়া নাউন। তো নাউনের আগে এখন আমরা দেখতে পারতেছি অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভ মানে কি ভাইয়া? তোমরা বলো ভাইয়া আপনি তো এগুলো পড়ার নাই, একটু ছোট্ট করে আইডিয়া দিই। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কারো দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, এই 5টা জিনিস যদি বুঝায়। অ্যাডজেক্টিভ মানে কি? ধরো তোমার দোষ আছে একটা, বা তোমার একটা গুণ আছে, তুমি ভালো ছেলে। বা গুণ জিনিসটা কি বোঝায়? যেমন এটা একটা সুন্দর একটা কলম, নাইস আমি কেটে দিতে পারি, নাইস, সাপোজ এই নাইস। তাহলে দেখো, নাউনের আগে অ্যাডজেক্টিভ, এই নাউনের আগে অ্যাডজেক্টিভ দিলাম, তার আগে ডিটারমিনার। ধরো এ নাইস পেন লিখতে পারি না? এ নাইস পেন পারি কি পারি না? তাহলে তুমি চিন্তা করো, এখানে পেন কিন্তু একটা নাউন, নাইস সুন্দর, এটা একটা অ্যাডজেক্টিভ, আর এ কিন্তু একটা ডিটারমিনার। বুঝছো? তাহলে ডিটারমিনার পর অ্যাডজেক্টিভ বসছে, অ্যাডজেক্টিভের পর কিন্তু নাউন বসছে। পানি, পুরো কনসেপ্টটা ক্লিয়ার, পুরো জিনিসটাই পানি। ফাইন। টাইপ নাম্বার 2, টাইপ নাম্বার 3তে আসি। টাইপ নাম্বার 3তে কি কাহিনীটা দেখো। তারপরে কিন্তু ভাইয়া ভার্ব। তারপর কেটা ভাইয়া? তুমি দেখো, তারপরে কিন্তু তোমার ভার্ব। এখন ভার্বের একটা অন্য রকমের ক্ষমতা আছে ভাইয়া, ভার্বের একটা ক্ষমতা আছে। ওরে আসলে ওর সাহায্য লাগে না, ও বলে দিল পরে, আমার লাগবে না। তাহলে তারপর কি আসবে? অ্যাডভার্ব আসবে। কি আসবে ভাইয়া? অ্যাডভার্ব। এখন তুমি বলো ভাইয়া অ্যাডভার্ব জিনিসটা কি? ভার্ব মানে কি? কোনো কিছু করা কি ভাইয়া ভার্ব বলে। যেমন তুমি ভাত খাইতেছো, এটা একটা কাজ। তো আমি পড়াচ্ছি, এটা একটা কাজ। তুমি পড়তেছো, এটা একটা কাজ। তুমি লিখতেছো, এটা একটা কাজ। তো এটাকে বলা হয় ভাইয়া ভার্ব। আর ভার্বের পর আছে কিন্তু অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ কি জানো? ওই ভার্বটাকে
সহায়তা করা, মানে ভার্বের আগে এমন কিছু বসানো, মানে বা জিনিসটা ভার্বটাকে কি করবে, মেইনলি সাহায্য করবে, ভার্বটাকে কি করবে ভাইয়া, সাহায্য করবে। ওকে, বা এটাই আসলে অ্যাডভার্বের কাজই কিন্তু এইটা। ওকে, তাহলে আমরা এখন চিন্তা করি, যেহেতু ভার্ব আসবে না, এখন আসি কিন্তু আমরা অ্যাডভার্ব। তারপরে ডিটারমিনার যেটা চিন্তা করলো, ডিটারমিনার। তো ডিটারমিনার তারপরে সিরিয়ালে কারে সাহায্য করবে, ডিটারমিনার চাইছিল সিরিয়াল অনুযায়ী ভার্বকে, ভার্ব বললো আমার সাহায্য লাগবে না, তাহলে তা আসবে কি অ্যাডভার্ব। তো অ্যাডভার্বকে সাহায্য করলো, অ্যাডভার্বকে সাহায্য করলো। এখন এই অ্যাডভার্ব এখানে ওই হায়ার করিয়ে নেওয়া, বুঝো চাকরির ক্ষেত্রে তুমি দেখবা যে তোমার ওই যে কি বলে এটাকে, হায়ার করে নেওয়া বা হচ্ছে কারো, যেমন তুমি সাপোজ একটা কোম্পানিতে জব করো, হ্যাঁ, এখন ওই কোম্পানিতে তুমি দীর্ঘদিন ধরে আছো, 6 মাস ধরে আছো। এখন তুমি একটা তোমার মালিকের কাছে আবদার করলা যে ভাই আমাদের এলাকায় একজন আর একটা ভাই আছে, অনেক মানে কাজ ভালো পড়ে, অনেক কাজ ভালো পড়ে, ওরে কি নেওয়া যায় কোনোভাবে, মানে রিফার করছো, বা এই জিনিসটাকে কি বলে, হ্যাঁ তুমি একটু বলছো, তুমি জিনিসটা কিন্তু বলছো। তার এরপরে ওই মালিক চিন্তা করলো ঠিক আছে, যেহেতু ও ভালো কাজ পারে, তার মানে ওর বাড়ির পাশে যে আছে অবশ্যই ভালো কাজ করতে পারে, তার মানে কি তোমার মাধ্যমে তোমার বাড়ির পাশে যে ছিল সে আসছে। তো বিষয়টা হচ্ছে কিন্তু এরকম, বিষয়টা কিন্তু এরকম। ধরো এই অ্যাডজেক্টিভ আবার ধরো হচ্ছে কিন্তু এই ডিটারমিনারকে বলতেছে যে স্যার, যেহেতু গরিবের লিস্ট অলরেডি করা হয়েছে, কিন্তু অ্যাডজেক্টিভ মেনলি আমাকে বলছিল যে রিফাত ভাই আমার বাড়ির পাশে আরেকজন আছে অ্যাডভার্ব, ওরে কি নেওয়া যায়। তো বিষয়টা বুঝছো, তাহলে যেহেতু ও তোমাকে কি করছে, সাজেস্ট করছে, তাহলে এই জন্য ডিটারমিনার যেহেতু অ্যাডভার্বকে নিছে, ধরো এ মালিক বা এ ধনী ব্যক্তি, এ ধরো তোমার বাড়ির পাশাকে সাহায্য করছে, কিন্তু তুমি কিন্তু অ্যাডভার্বকে আনছো, তুমি কি অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডভার্বের পর অ্যাডজেক্টিভ বসবে। ওকে, তারপরে কি অ্যাডজেক্টিভের পর কে বসে, ওই যে আমি বলছিলাম মেয়া গরিবের লিস্টে রাখতে পারি যদি আমাকে রাখো, হ্যাঁ, তার মানে এই নাউন কিন্তু লাস্টে বসবে, অর্থাৎ নাউন কিন্তু সব জায়গায় কিন্তু আছে। তাহলে আমরা বুঝতে পারলাম ডিটারমিনার পর অ্যাডভার্ব বসবে, অ্যাডভার্বের পর অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভের পর কিন্তু নাউন বসবে। যেমন সিম্পল একটা এক্সাম্পল দেখো ভাইয়া, পেন অর্থ কি, কলম, এটা একটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভ যেমন সাপোজ আমি বলতে পারি নাইস, নাইস, এই যে নাইস অর্থ কিন্তু সুন্দর, কারণ অ্যাডজেক্টিভ ধারা বোঝায় 5টা জিনিস, গুণ বুঝাবে, দোষ বুঝাবে, অবস্থা বুঝাবে, পরিমাণ বুঝাবে, আর একটা কি সংখ্যা বুঝাবে। ওকে, তাহলে দেখো এই নাইস আমি কিন্তু দিলাম, এটা একটা অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব বসবে। অ্যাডভার্ব কি করে দেখো, ভেরি, এই ভেরি কিন্তু একটা অ্যাডভার্ব, আমি শিখাবো অনেক, ভেরি কিন্তু একটা অ্যাডভার্ব, একটু মাথায় রাখবা। আর ডিটারমিনার ধরা হচ্ছে কিন্তু এ, তাহলে এ ভেরি নাইস পেন অর্থ কি, এ একটি ভেরি খুব নাইস সুন্দর পেন কলম। বুঝাইতে পারছি আমি জিনিসটা বুঝাইতে পারছি। তার মানে কি, এই থেকে তুমি কি বুঝতে পারলা যে রিফাত ভাই কিন্তু সব জায়গা দিয়া একটু একটু ভাগ নিছে, বুঝতে পারছো, চূড়ামিটা ধরতে পারছো তুমি, যে রিফাত ভাই কিন্তু সব জায়গাতেই আছে, রিফাত ভাই কিন্তু সব জায়গায় আছে। এজন্যই যখন আমি গরিবের লিস্টটা করছি, প্রত্যেকটারে বসছি বেটা আমার কিন্তু সব জায়গায় রাখতে হবে, যদি তোরা না রাখোস তাহলে সেক্ষেত্রে তোদেরকে আমি এই আমার বড় ভাই যে একজন ধনী ব্যক্তি তার কাছে আমি এই লিস্টটা দিব না। এখন ওরা তো বাধ্য না, আচ্ছা বাধ্য, তো এই আর কি। তো এইটা হয়েছে কিন্তু সিস্টেম। আমরা এখান থেকে 3টা টাইপ শিখলাম। তুমি বলবা যে ভাইয়া এই 3টা টাইপ কোথায় লাগবে, এই 3টা টাইপ আমাদের কোথায় লাগবে, বা এই যে ডিটারমিনারের কাহিনীটা আপনি শিখাইলেন, এটা আমাদের উইথ ক্লজ, খেয়াল করো, উইথ ক্লজ, উইদাউট ক্লজ, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট সাফিক্স প্রিফিক্স, তারপরে আপাতত এই কয়টায় আমাদের লাগতেছে। বুঝছো কেন আমি এত করে শিখাইলাম? এই যে টাইপগুলো একেবারে টানা মুখস্থ করে রাখবা। ডিটারমিনারের পর নাউন বসে, ডিটারমিনারের পর অ্যাডজেক্টিভের পর আবার নাউন বসে। আবার এভাবে উল্টাভাবেও আমি বলবো মাঝে মধ্যে যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে, তুমি শুনবা আমার মুখ থেকে নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তোমার কিন্তু আনসার দিতে হবে। অ্যাডজেক্টিভের আগে কি বসে, ডিটারমিনার বসে, নাউনের আগে ডিটারমিনার বসতে পারে, নাউনের আগে ডিটারমিনার বসতে পারে, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসে ডিটারমিনার বসতে পারে, নাউনের আগে অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব, তার আগে ডিটারমিনার কিন্তু বসতে পারে। আমি কিন্তু উল্টাভাবে বেশি বলবো, সবচেয়ে বেশি বলবো আমি কিন্তু উল্টাভাবে। তো এটা একটু, এই 3টা টাইপ একটু টানা মুখস্থ রাখো, 3টা টাইপ একটু টানা মুখস্থ রাখো ভাইয়া, বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি আমি, বলো ভাইয়া
তুমি বুঝতে পেরেছো? এখন ইন্টারেস্টিং আরো টেকনিক, রিফাত ভাইয়া তোমাকে আরো টেকনিক শিখাবে। আরো টেকনিকটা তুমি দেখো, টাইপ 1 মানে কি ভাইয়া? ডিটারমিনারের পর একটাই বসছে। টাইপ 1 তুমি দেখো ডিটারমিনারের পর কিন্তু একটাই বসছে। টাইপ 2 তার মানে কি? ডিটারমিনার পর দুইজন বসবে, এই যে দেখো, তাহলে ডিটারমিনার পরে এই যে দেখো দুইজনই কিন্তু বসছে, ডিটারমিনার পরে কিন্তু তোমার দুইজনই বসছে। তারপর আসছে কিন্তু টাইপ 3 মানে কি? ডিটারমিনার পরে কিন্তু তিনজনই বসছে, এই যে দেখো, এই যে ডিটারমিনার পরে কিন্তু তিনজনই বসছে, খেয়াল করছো? টাইপ 1 মানে ডিটারমিনার পর এক বসবে, টাইপ 2 মানে ডিটারমিনার পর দুগ্গ বসবে, কেটা কেটা বসছে? অ্যাডজেক্টিভ নাউন। টাইপ 3 ডিটারমিনার পরে তিনজন বসছে, ডিটারমিনার পরে কয়জন বসছে ভাইয়া? তিনজন বসছে, একজন, দুইজন, তিনজন। আর কত টেকনিক চাও তুমি বলো? এই টপিকটা তুমি কভার করো, তোমার উইথ ক্লজ, উইদাউট ক্লজ, তোমার সাফিক্স প্রিফিক্স ডান। আমি শিখাবো, জাস্ট ওয়েট, কেবলমাত্র শুরু করছে। আমরা কিন্তু এখন পর্যন্ত পার্টস অফ স্পিচের ভিতরে গভীরে কিন্তু এখন পর্যন্ত ভাইয়া যাই নাই। জাস্ট ওয়েট, আমরা যাব। বুঝছো তুমি? বলো ভাইয়া, এতটুকু পানি? আচ্ছা, যদি এতটুকু পানি হয়, তাহলে এখন তুমি দেখো, আমি আরেকটা টপিক তোমাকে শিখাই, তাহলে তুমি বুঝতে পারবা। তো টপিকটা হচ্ছে কি? দেখো টপিকটা কি, কিছু বলবা? আসছে, আচ্ছা, আসতেছি। এখন তুমি চিন্তা করো, আমরা তিনটা জিনিস শিখবো, খেয়াল করো। একটা হচ্ছে কি জানো? মাদারলি। ভাইয়া তুমি দেখো, মাদারলি, ভাইয়া একটু দেখো, একটু। মাদার অর্থ কি বলো তো? মা। মাদার অর্থ কি? মা না? তাহলে এটা একটা নাউন না? নাউন। আচ্ছা, তাহলে তুমি দেখো, এই যে দেখো, এই যে মাদার অর্থ মা, এটা একটা নাউন। যদি এটা নাউন হয়, নাউনকে আমরা কয় নাম্বার ধরছিলাম? 1 নাম্বার। কয় নাম্বার ভাইয়া? 1 নাম্বার। তাহলে আমি এটা 1 নাম্বার লিখলাম। এরপর দেখো ভাইয়া, এল ওয়াই সামহাও তুমি চিন্তা করো, এটা তুমি 2 নাম্বার ধরো, এটা তুমি ধরো 2 নাম্বার, কারণ এখানে 2টা ওয়ার্ড আছে, তার মানে এটা 2 হবে। এখানে এল আর ওয়াই 2টা ওয়ার্ড আছে, মানে 2টা ওয়ার্ড না, সরি, লেটার, এটা হচ্ছে অক্ষর আছে, এল আর ওয়াই, এই জন্য। তাহলে তুমি চিন্তা করো, তুমি এখানে যেটা পাইছো, তুমি এখানে পাইছো 1 আর এখানে পাইছো 2, 2 আর 1 কত ভাইয়া? তোমার 3। এখন তুমি চিন্তা করো তো, 3 নাম্বারে কি আছে? 3 নাম্বার আছে কিন্তু অ্যাডজেক্টিভ। 3 নাম্বারে কি আছে ভাইয়া? অ্যাডজেক্টিভ। তার মানে আমি কিন্তু বলতে পারি এই মাদারলি ও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। বুঝছো টেকনিকটা? বুঝছো? কারণ এই অ্যাডজেক্টিভটা কিন্তু তোমার 3 নাম্বারে আছে, তাহলে এই জন্য কিন্তু আমরা 3 নাম্বারটা হিসাব করছি কিভাবে? মাদার, এটা একটা নাউন, আর এলওয়াই এখানে 2টা অক্ষর আছে, তার মানে 2 এর লাগে 1 যোগ করলে 3 হয়, আর 3-এ কি আছে? অ্যাডজেক্টিভ। এই জন্য মাদারলি হচ্ছে কিন্তু একটা অ্যাডজেক্টিভ। বুঝতে পারছি আমি? আচ্ছা, আমি আরেকটা জিনিস বুঝাই, ইয়ারলি। দেখো তুমি, আমি আরেকটা বুঝাই, ইয়ারলি। একটু খেয়াল করো, একটু দেখো, এই যে ইয়ারটা তুমি দেখতে পারতেছো, এই যে ইয়ার, আর এখানে হচ্ছে কিন্তু তোমার ইয়ার অর্থ কান, এটা একটা নাউনকে তুমি 1 নাম্বার ধরছো, এই 1 নাম্বার। এলওয়াই এখানে কয়টা অক্ষর আছে ভাইয়া? 2টা, তাহলে এখানে কিন্তু 2 বসবে। তাহলে তুমি দেখো, তাহলে তুমি ভাবো, এখানে কিন্তু 1 নাম্বার আর এখানে 2 যোগ করে দাও, তাহলে যোগ করলে কত আসবে ভাইয়া? 3। তাহলে কিন্তু আমি বলতে পারি ইয়ারলি। বলো তো ভাইয়া, এই 3 নাম্বারে কি আছে? 3 নাম্বারে আমি কাকে ধরছি? অ্যাডজেক্টিভকে। তাহলে আমি কিন্তু বলতে পারি ইয়ারলি, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এটা কি ভাইয়া? এটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, 1 মিনিট। তাহলে দেখো, এটা একটা অ্যাডজেক্টিভ, এই যে দেখো অ্যাডজেক্টিভ। বুঝাইতে পারছি আমি? আচ্ছা, আরেকটা জিনিস আছে, কুইকলি। তুমি একটু খেয়াল করো, একটু দেখো, কুইকলি, এই যে কুইকলি আমি কিন্তু এখানে দিলাম। তাহলে তুমি চিন্তা করো, কুইক অর্থ কি? কুইক অর্থ কিন্তু দ্রুত, আর এখানে হচ্ছে কিন্তু এলওয়াই। তাহলে এখন তুমি একটু ভাবো, কুইক অর্থ কি? দ্রুত। এখন দ্রুত জিনিসটা কি? দ্রুত কত নম্বরে পড়ছে? এটা কিন্তু অ্যাডজেক্টিভ। কেন জানো? কারণ আমরা অ্যাডজেক্টিভ জানি কারো দোষ, গুণ, অবস্থা। অবস্থা মানে কি? সে কি আসতে যায় নাকি দ্রুত গতিতে যায়? তাহলে দ্রুত, এটা একটা অবস্থা বুঝাইছে, আর অবস্থা যদি বুঝায় তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কত নম্বরে আছে? 3 নম্বরে। তাহলে তুমি এখানে লেখো 3, এখানে লিখলাম আমি 3, লিখে দাও এখানে 3, এই যে আমি লিখলাম 3, আর এলওয়াইতে কয়টা আছে ভাইয়া? 2টা। তাহলে তুমি এখন হিসাবটা করো, তাহলে তুমি 3 আর 2 কি করবা? তাহলে 3 যোগ 2, 3 আর 2 কত ভাইয়া বলো তো? 5। এখন তুমি দেখো ভাইয়া, 5 নাম্বারে কি আছে? 5 নাম্বারে কি আছে? 5 নাম্বার আছে কিন্তু অ্যাডভার্ব। তাহলে আমি কিন্তু ভাইয়া বলতে পারি যে এই কুইকলি এটা কিন্তু একটা অ্যাডভার্ব। দেখো,
অঙ্কের মাধ্যমে, ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কিন্তু ইজিলি পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্ট আমরা ধরে ফেলতেছি। এতটুকু তুমি ভাইয়া বুঝছো? এইভাবে কিন্তু আমি আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের, আমাদের 0 to Hero ব্যাচে যারা ভর্তি আছে বা ভর্তি হবে, তাদেরকে আমি এইভাবে কিন্তু শিখাইয়া দিব। তো তোমরা যারা ভর্তি হইতে চাও, রিফাত ভাইয়ের কাছে যারা পড়তে চাও, সায়েন্সের শিক্ষার্থী, আর্টসের শিক্ষার্থী, কমার্সের শিক্ষার্থী, তোমরা ইচ্ছা করলে কিন্তু আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হইতে পারো। ভর্তি হওয়ার জন্য গুগল ক্রোম আছে না, গুগল ক্রোমে তুমি যাবা, ক্রোমে গিয়ে সার্চ দিবা rifatacademy.com লিখে, rifatacademy.com লিখে সার্চ দিলে দেখো আমার ওয়েবসাইটটা চলে আসবে, এখানে তোমরা যাবা। একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পারবা এসএসসি 2027-28, আবার এসএসসি 26 আছে, বা পরবর্তী ব্যাচগুলোতে তোমরা যারা আসবা এখানে তুমি এইভাবে দেখতে পারবা। তো এটার উপর একটা ক্লিক করবা, ক্লিক করলে ভাইয়া দেখো তোমরা ইচ্ছা করলে সায়েন্সের 13 সাবজেক্ট, কমার্সের 13 সাবজেক্ট, আর্টসের 13 সাবজেক্ট, সকল সাবজেক্ট ইচ্ছা করলে কিন্তু আমাদের কাছে ভর্তি হইতে পারো। আবার সিঙ্গেল সাবজেক্টে কিন্তু তোমরা পড়তে পারো। আমি বলবো এই কম্বোটা নিতে। দেখো তোমরা ভর্তি হওয়ার আগে আমার তো ক্লাসগুলো তুমি দেখবা যে রিফাত ভাই কিরকম ক্লাসগুলো করায়, এইভাবেই কিন্তু ইনশাল্লাহ তোমাদেরকে করাবো। তোমরা ইচ্ছা করলে আমার ম্যারাথন ক্লাস আছে, ম্যারাথন ক্লাসে চাপ দিয়ে নতুন ক্লাসগুলো তুমি দেখতে পারো যে রিফাত ভাই আসলে কিরকম পড়ে। আমি এটা চ্যালেঞ্জ দিতে পারি পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীকে, তোমাদের টিচাররা যে ইংরেজি যেভাবে পড়ায়, আমি রিফাত স্যার আমি কিন্তু সেইভাবে পড়াই না, আমি সম্পূর্ণ ডিফারেন্স কাদাই। আমার ট্রাই থাকে অল টাইম যে আমি ডিফারেন্স কিছু তোমাদেরকে শিখাবো, যেই জিনিসটা শিখলে তোমার উপকার হবে। আমি চ্যালেঞ্জ দিছি যে তুমি লাস্ট বেঞ্চের শিক্ষার্থী, আমি তোমাকে ইংরেজি বানিয়ে লেখা পর্যন্ত সেই পর্যন্ত নিয়ে যাবো এবং ইংরেজিতে কথা বলা পর্যন্ত নিয়ে যাবো। এটা তো ইংলিশ সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপারে আমার ক্লাস সম্পূর্ণ ডিফারেন্স। তোমরা ইচ্ছা করলে এখানে আইসা ম্যারাথন ক্লাসে, নিউ ক্লাসে চাপ দিলে তুমি এখান থেকে আমার ইংরেজি ক্লাস দেখতে পারো, বা ইংলিশে এখানে আলাদা করেও কিন্তু দেওয়া আছে। তুমি দেখবা যে রিফাত ভাই কিরকম পড়ায়। আমি আগে বাংলা লাইন পড়াই, তারপর ইংরেজি লাইন পড়াই, এবং ইংরেজি লাইন যখন পড়াই তখন প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু আমি বলে দিই। আমি কখনো বলি না কোনো শিক্ষার্থীকে যে এই একটা সিন আছে, যেমন তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের টেক্সট বুকটা অনেকগুলা কিন্তু সিন আছে, বাট মোস্ট ইম্পর্টেন্ট তুমি জাস্ট 22 থেকে 25টা সিন পড়বা, এনাফ ভাই, আর লাগবে না, দরকার নাই। 22 থেকে 25টা সিন তোমার শিখতে হবে অন্ততপক্ষে ইংরেজি বানিয়ে লেখার জন্য। তুমি তুমি 19-এ পড়তেছো, তুমি সামনে এসএসসি পরীক্ষা দিবা, তুমি যদি ইংরেজি বানিয়ে না লিখতে পারো ভাইয়া, তাহলে তোমার এই পড়ালেখার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। বাংলাদেশে সকল শিক্ষার্থীরা এই ভোগান্তিটা এখনো পোহাইতেছে। এটা আমি জানি যে ওরা এখন পর্যন্ত ইংরেজিটা ভালো পারে না, ভালো পারেই না, কোনোভাবেই আয়ত্ত করতে পারে না। ইংরেজি একটা বানিয়ে লিখতে দিলে হা করে তাকায় রাখে। ভাই তুমি চিন্তা করো, ইংরেজি যদি বানিয়ে না লিখতে পারো, তুমি রাইটিং পার্ট কেমনে লিখবা? আমি রাইটিং পার্টে তো ক্লাস নিয়ে আসবো, তুমি কিভাবে লিখবা, কিভাবে বানায় লিখবা? সেখানে তো কিছু তো বানায় লিখতে হবে। সব জিনিস কি মুখস্থ করার বিষয়? সব কি মুখস্থ করতে হয়? সব তো মুখস্থ করা লাগে না। তো ইংরেজি বানিয়ে ইনশাল্লাহ তোমরা কীভাবে লিখবা সেই পর্যন্ত আমি আমার প্রাইভেট ব্যাচে সকল শিক্ষার্থীকে ইনশাল্লাহ কিন্তু শিখাবো। এটা আমি চ্যালেঞ্জ করেছি, এটা আমি বিগত বছরে কিন্তু শিখাই আসছি, এখনও কিন্তু তোমাদেরকে শিখাবো। আমাদের 0 to Hero ব্যাচের কিন্তু ক্লাস চলতেছে, তুমি ইচ্ছা করলে কিন্তু ভাইয়া ভর্তি হইতে পারো। এটা 27-28 ব্যাচের। এখানে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছি যে 70% সিলেবাস আমি ওদেরকে কিন্তু কমপ্লিট করে দিব, তার ক্লাস কিন্তু ইনশাল্লাহ আমাদের কিন্তু চলতেছে। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানে আসলে তুমি যে কোনো সাবজেক্টে যদি ভর্তি হইতে চাও, যে কোনো সাবজেক্ট, ধরো সায়েন্সের 13 সাবজেক্টে ভর্তি হবে, এখানে ক্লিক করবা। তো এখানে ক্লিক করার পর এখানে বিস্তারিত যে কোর্সটি কিরণ বা ভর্তি হওয়ার নিয়ম আছে, এইখানে জাস্ট ভর্তি হওয়ার নিয়ম যেটা, হ্যাঁ, তো এইখানে তুমি যদি ক্লিক করো তাহলে তুমি নিয়মটা কিন্তু ভাইয়া জানতে পারবা। আমি আশা করছি প্রত্যেকে তোমরা ভাইয়া বুঝতে পেরেছো। এখন তোমরা খেয়াল করো, এখন আমরা একটু পার্টস অফ স্পিচটা দেখি। যেহেতু পার্টস অফ স্পিচ এটা টোটাল কয় প্রকার ভাইয়া বলো তো? 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন তুমি একটু চিন্তা করো, আমরা একটু ভাবি যে নাউন জিনিসটা আসলে কি। হ্যাঁ, নাউনের 2টা প্রকার আছে। প্রথমত একটা হচ্ছে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা প্রত্যেকটা সম্পর্কে এখন জানবো। নাউন, আগে আমরা নাউন সম্পর্কে জানি, ছোট্ট করে আইডিয়া দিব, যতটুকু শিখাই অতটুকু তুমি জানার চেষ্টা করো। হ্যাঁ, দেখো নাউন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর একটা হচ্ছে কিন্তু কনক্রিয়েট নাউন। এটা 2টা প্রকার কেন? কিন্তু মেইনলি 4 প্রকার, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, আরও প্রকার আছে, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, অর্থাৎ অনেকগুলা প্রকার আছে। প্রথমত আমরা 2 প্রকার নাউনের, তারপর আবার 4 প্রকার, তারপর আবার 2 প্রকার, এই যে তারপর আবার কিন্তু 2 প্রকার। ওকে, তাহলে তুমি একটু খেয়াল করো, যদি এখানে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন জিনিসটা আসলে কি, এটা তারা কি বোঝায়? দেখো, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কার্যের নামকে প্রকাশ করে। যেমন ফর এক্সাম্পল তুমি একটু ভাবো, এখানে একটা পয়েন্ট আছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনকে চোখে দেখা যায় না, তুমি কখনোই এটাকে চোখে দেখতে পারবা না, বাট তুমি উপলব্ধি করতে পারবা।
তুমি চোখে কখনো কিন্তু দেখতে পারবা না, বাট তুমি উপলব্ধি করতে পারবা। কিরকম? অনেস্টি। অনেস্টি অর্থ কি ভাইয়া বলো তো? সততা। তাহলে সততা, তোমার ভিতরে একটা সততার একটা গুণ আছে, তুমি কি এটা কি চোখে দেখতে পারবা? এটা কি চোখে দেখা যায়? চোখে দেখা যায় না, বাট জিনিসটা তুমি উপলব্ধি করতে পারবা যে তুমি ভালো। হ্যাঁ, তারপর হচ্ছে কিন্তু এই যে গডনেস, তারপর হচ্ছে কিন্তু লাভ, ভালোবাসা, তারপর চাইল্ডহুড, কাইন্ডনেস, ফ্রিডম অর্থ স্বাধীনতা, ফ্রেন্ডশিপ অর্থ বন্ধুত্ব, ইলনেস এই অসুস্থতা, হ্যাপিনেস, ট্রুথ, এই যে শব্দগুলো তুমি দেখতে পারতেছো, এগুলোকে আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো আসলে অতটা ইম্পর্টেন্ট না, বাট জেনে নাও যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা তুমি চোখে দেখতে পারবা না, বাট তুমি উপলব্ধি করতে পারবা। হ্যাঁ, আর অর্থাৎ কনক্রিট নাউন যেটা, যে নাউনটা আসলে তুমি চোখে দেখতে পারবা। সহজ কথা, যেমন দেখো বাহ্যিক বা দৈহিক উপস্থিতি আছে, বা যাকে ইন্দ্রিয়ের সাহায্যে, ইন্দ্রিয় দ্বারা কি বোঝায়? চোখ, কান, নাক, এগুলা উপলব্ধি করতে পারবা। যেমন আনোয়ার, আনোয়ার কারো একজন নাম, যেমন তোমার সামনে আনোয়ার দাঁড়াইলো, তাহলে তুমি তাকে দেখতে পারতেছো না তোমার ইন্দ্রিয়ের সাহায্যে। গাল, গাল অর্থ বালিকা, তুমি তাকে দেখতে পারতেছো না। পেন, কলম, টেবিল, ফলর, এই জিনিসগুলা এগুলো হচ্ছে কিন্তু কনক্রিয়েট নাউন। এই দুইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, বাট তারপরও আমি তোমাদেরকে বুঝাইছি। আমরা কিন্তু নাউন সম্পর্কে জানছিলাম, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হচ্ছে কিন্তু তোমার কনক্রিয়েট নাউন। এখন এই দুইটা আসলে মেইন না, আমাদের মেইন যেটা, যে নাউন আসলে কিন্তু 4 প্রকার, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। তুমি কিভাবে চিনবা প্রপার নাউন কোনটা? প্রপার নাউন হচ্ছে যে নাউন কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পূর্ববর্তী নির্দিষ্ট নাম বোঝায়, তখন তাকে প্রপার নাউন বলে। ব্যক্তি হইতে পারে আমি, তুমি বা কারো নাম, সেটা হইতে পারে বস্তু, হইতে পারে কোন একটা বস্তু, সাপোজ কোন একটা স্থান হইতে পারে, কোন একটা প্লেসের হইতে পারে। তো নির্দিষ্ট নাম বুঝে তখন তাকে প্রপার নাউন বলে। প্রপার নাউন প্রথম অক্ষরে সর্বদা ক্যাপিটাল হয়, মানে বড় হাতের হয়। যেমন আমি যদি বলি আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স, এখানে আল্লাহ তুমি দেখো এটা কিন্তু বড় হাতে, তুমি দেখতে পারছো? তো এটা একটু মাথায় রাখবা, এটা আমাদের প্রপার নাউন। কমন নাউন মানে কি? যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায়, একটা জাত বোঝায়। এক জাতীয় যদি বোঝায়, যেমন রহিম ইজ এ গ্রেট পয়েট, রহিম কি? একজন বড় ধরনের কবি। তাহলে কবির একটা জাত আছে, যেমন কবি কিন্তু একজন না, অনেক কবি আছে। তো এই যে কবি, পয়েট, তারপর দেখো দ্য রোজ, গোলাপ ইজ হচ্ছে নাইস ফলার মানে কিন্তু ফুল কিন্তু অনেক আছে। তো এই এক জাতীয় ব্যক্তি বা বস্তু যদি বোঝায়, সেটা হচ্ছে কিন্তু তোমার কমন নাউন। কালেকটিভ নাউন, যে নাউন এক জাতীয়, এটাও এক জাতীয়, কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায়। এই দুইটার ভিতরে ডিফারেন্স অনেকে ধরতে পারে না। অনেকে বলে যে ভাইয়া কমন নাউন এবং কালেকটিভ নাউন এই দুইটার ভিতরে পার্থক্যটা আমি কোনোভাবেই ধরতে পারতেছি না, কারণ কমন নাউনটা এক জাতীয় ব্যক্তি বস্তু বোঝায়, কালেকটিভ নাউনটাও এক জাতীয় কিন্তু বোঝায়। তাহলে এই দুইটার ভিতরে পার্থক্য কি? দেখো পার্থক্যটা আমি যদি সিম্পলি তোমাদের সাথে বলি, দেখো কমন নাউন যেটা, এটা কিন্তু এক জাতীয় ব্যক্তি এবং বস্তু প্রত্যেকের নাম বুঝাবে। যেমন ফুলের ভিতরে রোজ, গোলাপ আছে, কবির ভিতরে এখানে রহিমের নামটা কিন্তু দিছে। আর এটাও এক জাতীয়, কিন্তু এটা পৃথকভাবে না বুঝিয়ে একটা সমষ্টি বুঝায়। যেমন আমি যদি বলি একটা দলের কথা, টিম মানে কিন্তু দল, টিম। আবার আমি বলতে পারি আর্মি, হ্যাঁ। তো এখানে কিন্তু পৃথক না বুঝিয়ে তাদের সমষ্টিকে কিন্তু বুঝাইছে। আমি একটু বিষয়টা আমি আরো একটু ক্লিয়ার করি। কমন নাউন, কালেকটিভ নাউন, তুমি জিনিসটা সিম্পলি একটু চিন্তা করো। কমন নাউন, পয়েট অর্থ কিন্তু কবি, এই কবির ভিতরে রহিমের কথা বলছে। ফলাওয়ার মানে ফুলের ভিতরে রোজের কথা বলছে। তাহলে কি এটা কিন্তু পৃথকভাবে বুঝাইছে, পৃথকভাবে কিন্তু ভাইয়া বুঝাইছে, তাই না? আর পরেরটায় কালেকটিভ নাউনে কিন্তু পৃথকভাবে বুঝায় নাই। আর্মি কিন্তু নির্দিষ্ট কাউকে কিন্তু বলে নাই, টিম একটা দলই। তো এইটাই হয়েছে কিন্তু কমন নাউন এবং কালেকটিভ নাউনের ভিতরে পার্থক্য। ম্যাটেরিয়াল নাউন যেটা, এগুলো লাগবে কেন? এই 4টা জিনিস লাগবে আমাদের আর্টিকেলটা ভালো করে শিখতে। কারণ যখনই তুমি আর্টিকেলটা পড়তে যাবা, তুমি তখন প্রপার নাউন, কমন নাউন এই জিনিসগুলো কিন্তু তখন তোমার সামনে আসবে। সেটাকে ভালো করে পারার জন্য আমাদের এটা লাগবে। ম্যাটেরিয়াল নাউন, যে নাউন দ্বারা কোনো পদার্থের সমুদয় অংশকে অখণ্ডভাবে বোঝায়, কিন্তু সে পদার্থতে উৎপন্ন কোনো বস্তুকে বুঝায় না, যা সংখ্যা দ্বারা গণনা করা যায় না। সহজ কথা, শুধু পরিমাণ দ্বারা বোঝা যায়। যেমন আমি যদি বলি তুমি জাস্ট গুনতে পারবে না, যেমন ফুড, খাবার, সেটা হইতে পারে মিল্ক অর্থ কিন্তু দুধ, আবার রাইস, এগুলো তুমি গুনতে পারবা যে এনে টোটাল কয়টা, গোনা যায় না, বাট তুমি পরিমাপ করতে পারবা এনে 1 কেজি বা হাফ কেজি বা 2 কেজি পরিমাপ করতে পারবা। তো যেটা পরিমাপ করা যায়, যেটা গুনা যায় না, গণনা করা যায় না, ওটাকে আমরা বলতে পারি ভাইয়া ম্যাটেরিয়াল নাউন। কি বলতে পারি ভাইয়া? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন যেটা, সেই জিনিসটাকে তুমি কি করতে পারবা?
বলো, সেটাকে তুমি কি করতে পারবা ভাইয়া? পরিমাপ করতে পারবা, বাট তুমি কিন্তু ভাই গুনতে পারবা না। গোনা কিন্তু তোমার পক্ষে সম্ভব হবে না। আমি বুঝাইতে পারছি ভাইয়া তোমাকে? বলো, এতটুকু তুমি বুঝছো? আচ্ছা, কাউন্টেবল আর আনকাউন্টেবল, আবার নাউনের আর দুইটা প্রকার আছে, মানে গণনা করা যায় আবার গণনা করা যায় না। এটা সিম্পল একেবারে, যেটা তুমি গুনতে পারবা, যেটা তুমি গুনতে পারবা না, এটা আমাদের লাগবে না। কিন্তু নাউনের প্রকারের ক্ষেত্রে ভাইয়া সব সময় মাথায় রাখবা, মেইন 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই 4টা প্রকার লাগে এসএসসি লেভেলে, এটা লাগে ভাইয়া। ওকে, তাহলে প্রপার নাউন জিনিসটা আসলে কি? আবার ইন্টারের জন্য লাগে। প্রপার নাউন জিনিসটা কি? ব্যক্তি, বস্তু বা স্থান, এগুলোর নামটা যদি বোঝায় সেটাকে আমরা বলতে পারি ভাইয়া প্রপার নাউন। কমন নাউন যেটা, এটা এক জাতীয় ব্যক্তি বস্তু বুঝাবে, বাট এটা পৃথক পৃথকভাবে বুঝাবে। যেমন আমি যদি ফুলের ভিতরে এখানে বলে দিয়েছে রোজ গোলাপের কথা, কেন? ফুলের ভিতরে গোলাপ আছে, অন্য কোনো ফুল নাই? জবা নাই, অন্য কোনো ফুল নাই? আবার কবির ভিতরে একমাত্র রহিম, কেন? আর কেউ নাই? তো জিনিসটা কিন্তু এক জাতীয় ব্যক্তি বস্তুর একটা পৃথক, মানে পৃথকভাবে একটা নাম বোঝায়। আর কালেকটিভ নাউনে কিন্তু পৃথকভাবে কিন্তু ভাইয়া নাম বোঝাবে না, এটাও একটা জাত বোঝাবে। যেমন টিম, দল, আর্মি আছে, তো এটাকে বলা হয় কিন্তু কালেকটিভ নাউন। আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যেটা তুমি গুনতে পারবা না, যে 1 2 3 4 এভাবে তুমি গুনতে পারবা না, বাট তুমি পরিমাপ করতে পারবা, ওটাকে বলা হয় তোমার ম্যাটেরিয়াল নাউন। এই 4টা সম্পর্কে একটু ভালো করে জানবা, আর কিছু লাগবে না, আর বাকি প্রকারগুলো লাগবে না। আমি বুঝাইতে পারছি ভাইয়া? এই আমাদের কিন্তু নাউন। এখন সবচেয়ে মেইন জিনিসটা, আমরা কিন্তু আসলে এই যে পজিশন অফ নাউন, নাউন কোথায় বসে, আমরা কিন্তু উইথ ক্লাউজ এবং উইদাউট ক্লাউজের ইগুলা পড়তেছি, কিন্তু আমরা এগুলো এখন পড়বো না। আমি জাস্ট তোমাকে একটা আইডিয়া দেব। এই গেল আমাদের ভাইয়া নাউন। এরপর এগুলো আমরা পড়বো, একটু পরে পড়বো, যখন আমরা উইথ ক্লাউজ সলভ করবো তখন আমরা পড়বো। এখন আমরা এটা পড়বো না, একটু পরে পড়ি আমরা। হ্যাঁ, তারপর নাউনের পর কি ভাইয়া বলো তো? নাউনের পর কি? আচ্ছা, এখানে কিন্তু ইন ডিটেলসে দেখতেছি না, দাঁড়াও একটু ওয়েট, জাস্ট একটু ওয়েট। পজিশন অফ নাউন, পার্টস অফ স্পিচ, আচ্ছা ভার্ব দিছে। তারপর আমি যদি বলি যে ভাইয়া প্রোনাউন জিনিসটা কি? প্রোনাউন জিনিসটা কি? নাউনের পর হচ্ছে কিন্তু প্রোনাউন। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে, নাউনের পরিবর্তে। যেমন নাউন মানে নাম, আমার নাম রিফাত, রিফাতে আমার নামের পরিবর্তে কি বসাতে পারবা? হি, সে। যদি কারো নাম যদি হয় মেয়ে, যদি কেউ মেয়ে থাকে, বালিকা যদি থাকে, তার পরিবর্তে বসবে কিন্তু সি। তো প্রোনাউন জিনিসটা হচ্ছে এটা, কোনো ব্যক্তি হইতে পারে, সেটা বস্তু হইতে পারে, তার পরিবর্তে যেটা তুমি বসাবা। এবং আমরা যে ডিটারমিনার পড়াইছি না, আমি যে তোমাকে ডিটারমিনারটা পড়াইছি না, ডিটারমিনার কি ছিল? যে এ, এন, দি, দিস, দ্যাট, দোস, রহিম, করিম, এনি, নো, তো ওগুলা সবগুলোই হয়েছে কিন্তু ভাইয়া তোমার প্রোনাউন। ওগুলো কি ভাইয়া? তোমার প্রোনাউন। ওগুলো হচ্ছে কিন্তু তোমার প্রোনাউন। আমি তোমাকে একটু বুঝাচ্ছি। দেখো, তো যেহেতু আমরা একটা আইডিয়া পেয়েছি মোটামুটি ভাবে, তাহলে আমরা একটু স্টার্ট করি। হ্যাঁ, ভালো করে আমরা কিন্তু দেখি পার্টস অফ স্পিচটা। তো এটা আমাদের গেল, তো এই গেল আমাদের কিন্তু নাউন। নাউনের পরে নাউন এখন তুমি কিভাবে চিনবা, এটা আমি তোমাকে একটু শিখাবো, কারণ এই অংশটা লাগবে সাফিক্স প্রিফিক্সে। ঠিক আছে? তো নাউন তুমি কিভাবে চিনবা? নাউন চেনার উপায় কি ভাইয়া? কয়েকটা উপায় আছে। আমি যদি বলি পার্সনের ক্ষেত্রে নাউন বসে, পার্সন, প্লেস, এগুলোর ক্ষেত্রে তোমার নাউন বসে। যেমন কোনো পার্সন থাকতে পারে, কোনো ব্যক্তি, সেটা কিন্তু নাউন। একটা জায়গার নাম থাকতে পারে, প্লেস, তাহলে এটা কি? এটা একটা কিন্তু নাউন। তারপর হচ্ছে কিন্তু জিনিস, কোনো জিনিসপত্র থাকতে পারে, থিংস, এটা একটা নাউন। কোনো আইডিয়া, একটা ধারণা, সামহাউ, আমি বললাম একটা ধারণা সম্পর্কে, এটা একটা কিন্তু নাউন। তারপর হচ্ছে কিন্তু কোয়ালিটি, এটা একটা নাউন। আর একটা হচ্ছে কিন্তু জেরান্ট, এটা একটা নাউন। ওকে, এখন তুমি দেখো, আমি একটু সহজে তোমাকে বুঝাবো। নাউনটা কিন্তু সাবজেক্ট হিসাবেও বসে, অবজেক্ট হিসাবেও বসে। কিরকম? আমি এক্সাম্পলগুলো লিখতেছি, দাঁড়াও আমি তোমাকে বই থেকে এক্সাম্পলগুলো দেখে, এগুলো ইম্পর্টেন্ট ভাইয়া, এগুলো তুমি বাদ দিতে পারবা না। যে নাউন, তুমি 1 নম্বরে তুমি দেখো, নাউনটা কিন্তু তোমার সাবজেক্ট হিসাবে বসে। নাউনটা সাবজেক্ট হিসাবে বসে। কিরকম সাবজেক্ট হিসাবে বসে? যেমন আমি যদি বলি দ্য ডগ বার্ড, এই যে দেখো বার্ড। এখন তুমি চিন্তা করো, এইখানে সাবজেক্ট কেটা? এই যে দ্য ডগ, এটা কিন্তু এখন নাউন হিসেবে কাজ করছে। এরপর তুমি দেখবা নাউন কিন্তু মাঝে মধ্যে অবজেক্ট হিসেবে কাজ করে। সাবজেক্টটা আমরা জানি ফার্স্টে বসে, অবজেক্টটা আমরা জানি লাস্টে বসে, এটা কিন্তু আমরা জানি। তো নাউন কিন্তু অবজেক্ট হিসেবেও বসে। কিরকম? তুমি একটু খেয়াল করো। যেমন আমি দেখেছিলাম, সি অর্থ দেখা, এটা কিন্তু ভার্বের 1 নং। ভাইয়া দেখেছিলাম, কি দেখেছিলাম?
এ মুভি, আমি একটা মুভি দেখেছিলাম। তাহলে তুমি চিন্তা করো এখানে যে এ মুভি আমি দিলাম, এটা কি ভাইয়া? এটা একটা নাউন, কিন্তু এটা কিন্তু একটা নাউন। এটা কি ভাইয়া? একটা নাউন। তাহলে দেখো নাউন কিন্তু অবজেক্ট হিসাবেও বসে, অবজেক্ট হিসাবেও কিন্তু বসে। আচ্ছা, এরপর দেখো 3 নম্বরে আফটার তোমার হচ্ছে প্রিপোজিশন। আফটার অর্থ কি ভাইয়া বলো তো? পরে। তাহলে আফটার প্রিপোজিশন, প্রিপোজিশন ভাইয়া অর্থ কি? প্রিপোজিশনের পরে কিন্তু তোমার নাউন বসে। এখন প্রিপোজিশন কোনগুলা? যেমন আছে তোমার অন, ইনটু, এগুলো আমি পড়াবো না। যেমন হি ইজ ইন, হি সে, ইজ হচ্ছে হি ইজ ইন দ্য রুম, সে রুমের ভিতরে। এখন তুমি খেয়াল করো এখানে এই যে ইন কিন্তু একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের যে পরে যেটা আসছে এটা একটা নাউন, অর্থাৎ প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। প্রিপোজিশনের পরে কি বসে? নাউন, পুরোটাই কিন্তু একটা নাউন। আচ্ছা, এরপর দেখো জেরান্ড আছে ভাইয়া, এটা ভার্বের একটা প্রকার, আমি পড়াবো অনেক। জেরান্ড জিনিসটা কি? একটা শর্টকাটে আইডিয়া নাও, যে ফার্স্টে যদি ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি, প্রথমে ভার্বের সাথে আইএনজি থাকলে ওটা কিন্তু একটা জেরান্ড। যেমন আমি যদি বলতে পারি সুইমিং অর্থ কি ভাই বলো তো? সাঁতার কাটা। তাহলে সুইম অর্থ সাঁতার কাটা, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে সুইমিং, তার ভার্বের সাথে কিন্তু আইএনজি, ইজ হচ্ছে ইটস গুড, সাঁতার কাটা এটা ভালো। তাহলে তুমি চিন্তা করো যে সুইমিং এটা কিন্তু একটা জেরান্ড, বাট এটা একটা নাউন হিসেবে কিন্তু এখন কাজ করতেছে। আচ্ছা, এবার আর্টিকেলের পরে আফটার আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলের পরে কি বসে? আর্টিকেলের পরে কিন্তু ভাইয়া তোমার নাউন বসে। যেমন আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার পর তো এমনিতেই নাউন বসে, ওই যে গরিবের উপর পিএইচডি করা, এটা তো তুমি বুঝতে পারতেছো। আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার, ডিটারমিনার। তাহলে আফটার আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার কীরকম? যেমন আমি যদি বলি আই হ্যাভ এ বুক, অর্থ কি বলো তো? আমার একটা বই আছে। তাহলে আই হ্যাভ এ বুক, তুমি খেয়াল করো এই যে এ কিন্তু একটা আর্টিকেল, এরপরে যেটা বসছে এটা কিন্তু একটা নাউন। এই 5টা জিনিস তুমি মাথায় রাখবা। কেন আমি পড়াইলাম এই জিনিসটা? আমাদের তোমার হচ্ছে আমি যদি বলি উইথ ক্লাউজ উইদাউট ক্লাউজে লাগবে, যেভাবে সাফিক্স প্রিফিক্সও কিন্তু ভাইয়া লাগবে। একটু মুখস্থ করে নাও, হ্যাঁ, যে সাবজেক্ট হিসাবে নাউন বসে, অবজেক্ট হিসাবে নাউন বসে, প্রিপোজিশনের পরে কিন্তু নাউন বসে, জেরান্ডে তোমার নাউন বসে, অ্যান্ড আফটার আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার, আর্টিকেলের পরে নাউন বসে, ডিটারমিনারের পরেও কিন্তু ভাইয়া নাউন বসে। কারণ আমরা জানি এ কিন্তু একটা আর্টিকেল, আবার এ কিন্তু ডিটারমিনার, আমরা কিন্তু এগুলা কিন্তু পড়েছি ভাইয়া। কনসেপ্ট ক্লিয়ার? কে বলো, কে বুঝছো বলো, আমাকে বলো ভাইয়া, কে বুঝছো? নাউনের জিনিসটা বুঝছো কে? শেষ, এই হচ্ছে কিন্তু নাউন। আর নাউন সম্পর্কে আমরা কি জানছি? নাউন কিন্তু টোটাল প্রকার হচ্ছে কিন্তু 4টা: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। ভাইয়া তুমি ভালো করে শেখো, ভালো করে ভাইয়া শেখো, তোমার সব কভার হবে। তোমার আর্টিকেল, উইথ ক্লজ, উইদাউট ক্লজ, সাফিক্স প্রিফিক্স। আমি বারবার একটা কথা বলতেছি, এই অংশটা কোনোভাবে ভাইয়া বাদ দেওয়া যাবে না, কোনোভাবে না। তোমাকে যেভাবে শিখাই একটু ঠান্ডা মাথায় শেখো। আমি কিন্তু স্লোলি কথাগুলো বলতেছি যাতে করে তুমি ভালো করে শিখতে পারো। গ্রামারটা তোমার কাছে তখনই পানির মতো সহজ হয়ে যাবে, তুমি দেখেই সলভ করতে পারবা যখন তুমি গোড়াটাকে শক্তভাবে ধরতে পারো। যেমন একটা গাছের কথা তুমি চিন্তা করো, একটা গাছ যখন তুমি রোপণ করবা, হুট করে লাফ দিয়ে কিন্তু ও বড় হইতে পারে না। কেন? যখন সাপোজ তুমি একটা চারা গাছ অন্য একটা জায়গা থেকে তুমি মাটিতে রোপণ করবা, হ্যাঁ, যখন তুমি রোপণ করবা, রোপণ করার সাথে সাথে কিন্তু ওটা ধরবে না, রোপণ করার সাথে সাথে কিন্তু ওটা বড় হবে না, ওটা একটু সময় নেবে। কেন? ওর যে গোড়া আছে, গোড়াটাকে শিকড়ের মাধ্যমে চারপাশে ছড়ায়া শক্ত করবে, যাতে করে ও হেলে দুলে না পড়ে, পুরোটা যেন না পড়ে যায়। বিষয়টি সেরকম। তুমি গ্রামারে ভাইয়া প্রবেশ করবা, গ্রামারে প্রবেশ করার আগে গ্রামারের একটা শিকড় আছে, গ্রামারের একটা কি আছে? শিকড় আছে। ওই শিকড়গুলা তোমার আয়ত্ত করতে হবে, তাহলে হুট করে তুমি কিন্তু সব জায়গায়, সবগুলো টপিকে, প্রত্যেকটা পার্টে কিন্তু তুমি কাঁপাইতে পারবা। ঠিক আছে? এই জন্য আমি যেটা বলি তোমরা একটু শোনো আমার কথা। ভাইয়া বুঝছো? বলো, আমার কথা বলো, কে বুঝছো বলো, এটা বুঝছো কে? আমাকে একটু জানাও। পানি কিনা আমাকে একটু ভাইয়া জানাও। পানি কিনা আমাকে একটু ভাইয়া জানাও। পানি কিনা আমাকে একটু জানাও। যদি তোমরা বুঝে থাকো, আমাদের যদি নাউনটা ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এখন আমরা যেটা দেখব 2nd নাম্বার, সেটা হচ্ছে কিন্তু প্রোনাউন। দেখো, তাহলে প্রোনাউন জিনিসটা কি? নাউনের পরিবর্তে যেটা বসে তখন তাকে আমরা বলতে পারি কি? প্রোনাউন বলতে পারি। অর্থাৎ নাউনের পরিবর্তে যা বসে, হ্যাঁ, নাউনের পরিবর্তে যা বসে এটাকে আমরা বলতে পারি, তাকে কি বলা হয় ভাইয়া বলো তো? তাকে প্রোনাউন বলা হয়। প্রোনাউন বলা হয়। এখন তুমি বলবা
যে ভাইয়া তাহলে কিভাবে কি, দেখো এই প্রোনাউনের কিন্তু অনেকগুলা প্রকার আছে, অনেকগুলা তোমাদের বইয়ে, তোমাদের গ্রামার বইয়ে তুমি দেখবা অনেকগুলা ভাইয়া প্রকার আছে। যেমন আমি যদি বলি এই যে পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, অনেকগুলা প্রকার আছে। এখন এইগুলা মাথায় রাখতে হবে এরকমটা না, কিন্তু আমি যেটা মনে করি এটা রাখা উচিত, কারণ পজিটিভটা লাগে মাঝে মধ্যে, ডিটারমিনারটা সেটা তো আমি কিন্তু তোমাদেরকে কিন্তু শিখাইছি। তারপর এই যে আমি একটু তোমাদেরকে এগুলো লিখে দিচ্ছি, লিখে দিলে ভালো হয় ভাইয়া, একটু তোমরা পড়বা। যেমন আমি যদি বলি এই যে প্রোনাউনের কিন্তু প্রকার আছে ভাইয়া, প্রোনাউনের প্রকার, প্রোনাউনের প্রকারের ভিতরে দেখো খেয়াল করো যে প্রোনাউন, প্রোনাউন এর যে প্রকার, তাহলে প্রোনাউনের যে প্রকারটা তুমি একটু সিম্পলি চিন্তা করো। যেমন এক নম্বরে হচ্ছে কি, এক নম্বরে আছে কিন্তু পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল, পার্সোনাল অর্থ কি? পার্সোনাল অর্থ হচ্ছে কিন্তু ব্যক্তিগত। পার্সোনাল অর্থ কি? ব্যক্তিগত। তোমার ব্যক্তিগত কীরকম হইতে পারে? ব্যক্তিগত যেমন আমি, আমি, উই, আমরা। যেমন আমরা একটু পার্সনের কথা চিন্তা করি, পার্সন আমি তোমাদেরকে পড়াইছি না, পার্সন 3 প্রকার, চিত্রের মাধ্যমে মনে আছে? তাহলে তুমি চিন্তা করো, আই অর্থ কিন্তু আমি, উই অর্থ কিন্তু ভাইয়া আমরা, ইউ অর্থ কিন্তু তুমি, আবার আরও একটা আছে কিন্তু তোমরা। আবার আমি যদি বলি হি অর্থ সে, সি অর্থ কিন্তু সে, তারপরে দে অর্থ কিন্তু ভাইয়া তারা, তারপরে ইট যেটা আছে ইট অর্থ কিন্তু এটি। তো এই যে যতগুলো তুমি দেখতে পারতেছো এগুলো কিন্তু পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিগত সর্বনাম। পার্সোনাল মানে কিন্তু ভাইয়া ব্যক্তিগত। ওকে, তারপর আসি পজিটিভ প্রোনাউন। পজিটিভ, দেখো পজিটিভ প্রোনাউন কারা, একটু এটা জানতে হবে, আর কিছু না জানলাও কিন্তু মেইনলি ডিটারমিনারে যতগুলো শিখাইছি ওই সবগুলাই কিন্তু ভাইয়া প্রোনাউন, ওইগুলোই এখন পার্ট ভাইয়া আসবে। আমার কথা বুঝছো? আমি আশা করছি অতগুলো লেখা লাগবে না। যেমন মাইন, ভাইয়ার তো আমার মাইন, এই যে দেখো মাইন আমার, তারপর কিন্তু আওয়ার্স আমাদের, আওয়ার্স, তারপর কিন্তু ইয়োর্স, তারপর কিন্তু হিজ, তারপর হার্স, তারপর দেয়ার্স। লাস্টে কিন্তু তুমি দেখো, খেয়াল করলে তুমি দেখবা লাস্টে কিন্তু একটা এস আছে, এগুলোকে বলা হয় পজিটিভ বলে ভাইয়া। কি পজিটিভ? এই যে দেখো লাস্টে এস আছে, সবগুলাতে কিন্তু এস আছে। আরও ভাইয়া অনেকগুলা প্রকার আছে, অনেকগুলা, এগুলো আমরা পরে শিখবো, এখন আমাদের শেখার দরকার নাই। আমাদের যতটুকু দরকার ভাইয়া এগুলা কিন্তু ততটুকুই আমাদের হয়ে যাবে, যতটুকু শিখাচ্ছি এতটুকুতেই কিন্তু হয়ে যাবে, বুঝছো? এখন তাহলে এই যে দেখো মাইন, আওয়ার, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, এগুলো হচ্ছে কিন্তু পজিটিভ প্রোনাউন। এগুলো কি পজিটিভ প্রোনাউন। কিন্তু এখানে আরও একটা জিনিস আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ আছে। পজিটিভ প্রোনাউন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পজিটিভ প্রোনাউন কোনগুলো? টানা মুখস্থ করবা, টানা মুখস্থ, কোন জায়গায় লাগবে, কোথায় লাগবে, এটা আমি তোমাকে শিখাবো, এটা আমি প্রত্যেকটা ধাপে শিখাবো। আপাতত টানা মুখস্থ করবা। পজিটিভ প্রোনাউন তুমি তো শিখলা, এখন তোমাকে আরেকটা পয়েন্ট শিখাবো, সেটা হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ। এটা খুব ইম্পর্টেন্ট। তো এটা তো শিখলা, এখন তুমি শিখবা পজিটিভ অ্যাডজেক্টিভ আছে। ওকে, পজিটিভ অ্যাডজেক্টিভ যেটা আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ। তো পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা? তাহলে তুমি একটু খেয়াল করো। যেমন মাই আছে, আওয়ার আছে, ইয়োর আছে, মাই, আওয়ার, ইয়োর, তারপর কে আছে? হার, তারপর দেয়ার। এই যে জিনিসগুলো তুমি দেখতে পারতেছো, এগুলোকে আমরা বলতে পারি পজিটিভ অ্যাডজেক্টিভ। কি বলতে পারি? পজিটিভ অ্যাডজেক্টিভ। কি পজিটিভ অ্যাডজেক্টিভ? ক্লিয়ার? আপাতত তুমি এতটুকু মনে রাখো, এতটুকু তুমি মনে রাখো। পারবা না? এতটুকু ভাই তোমরা পারবা? প্রত্যেকে পারবা? আশা করছি তোমরা প্রত্যেকে কিন্তু বুঝতে পেরেছো। প্রোনাউন এতটুকু পড়লি এনাফ। আরও আছে, প্রকারগুলো আছে, বাট তুমি ডিটারমিনারের ভিতরে আমি প্রত্যেকটা প্রকার সবগুলা কিন্তু দিয়ে দিচ্ছি। আপাতত আমাদের এখন লাগতেছে না, ঠিক আছে, তোমাদের লেভেলের জন্য। তো এইটা গেল আমাদের কিন্তু প্রোনাউনের পরে যেটা আসতেছে সেটা হচ্ছে কিন্তু তোমার অ্যাডজেক্টিভ। তুমি খেয়াল করো, তারপর দেখো 3 নম্বরে কে আসবে ভাইয়া? অ্যাডজেক্টিভ। এখন এই যে অ্যাডজেক্টিভ, এটা শর্টকাটে মাথায় রাখবা, 5টা জিনিসের মাধ্যমে অ্যাডজেক্টিভ বোঝায়। কি? দোষ, তোমার দোষ আছে না? তারপর গুণ, অ্যাডজেক্টিভ কি বোঝায়? দোষ, গুণ, অবস্থা, তারপর কি সংখ্যা, তারপর কি পরিমাণ। এই 5টা জিনিস কিন্তু ভাইয়া
তোমার অ্যাডজেক্টিভটা বোঝাচ্ছে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ। মুখস্থ করো, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ। যেমন আমি যদি বলি রহিম হচ্ছে একজন ভালো ছাত্র, এই যে ভালো যে কথাটা বললাম না, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। রহিম একজন খারাপ ছাত্র, এই যে খারাপ যে কথাটা বললাম না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ জিনিসটা কিন্তু তার গুণ বুঝাইছে, আবার কোনোটা দোষ বুঝাইছে। এবার আমি যদি বলি আমি বর্তমানে ঢাকায় অবস্থিত, তার মানে কি আমার যে অবস্থানটা, এটা কিন্তু একটা মানে অ্যাডজেক্টিভ, কারণ এখানে অবস্থা কিন্তু বুঝাইছে। বা আমার মনটা ভালো নেই, আমি বললাম আমার মনটা ভালো নেই বা আমার শরীরটা ভালো নেই, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কেন? কারণ অবস্থা বুঝাইছে, আমার অবস্থা কি, আমি ভালো নেই, এটা আমার অবস্থা। তারপর দেখো সংখ্যা, যেমন আমি যদি বলি 1 2 3 4, এই যে সংখ্যাগুলা, এগুলো কিন্তু একটা অ্যাডজেক্টিভ। পরিমাণ, এখানে কয় কেজি আছে, কতটুকু আছে, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এই 5টা জিনিস কিন্তু তোমার অ্যাডজেক্টিভ বোঝায়। এখন অ্যাডজেক্টিভ কোথায় বসে, এটা কিন্তু আমাদের জানতে হবে। যেমন আমরা কিন্তু শিখেছি নাউন কোথায় কোথায় বসে, 5টা জায়গায় নাউন বসে, আমরা কিন্তু শিখেছি। অ্যাডজেক্টিভ দেখো, আমরা কিন্তু জানি, আমরা কিন্তু ডিটারমিনার, ওই যে গরিব ধনী, গরিব ধনীর মাধ্যমে কিন্তু আমরা শিখেছি যে ভাইয়া নাউন ডিটারমিনারের পরে নাউন বসে। বুঝতে পেরেছ যে ডিটারমিনার, মনে আছে ডিটারমিনার কারা? তো ডিটারমিনারের পরে তোমার একটা নাউন বসবে, ডিটারমিনারের পরে নাউন বসে। আচ্ছা, ও সরি 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 সরি, এটা তো অ্যাডজেক্টিভ, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। কারণ আমরা যদি ডিটারমিনার, এ একজন বড় লোক ধনী ব্যক্তি, এ যখন সাহায্য করবে, আমি কিন্তু এই যে নাউন, এই নাউন কিন্তু আমি ছিলাম, আমি বলছি ব্যাটটা আমার কিন্তু পার্সেন্টেজ দেওয়া লাগবে, নাহলে কিন্তু গরিবের লিস্টে ঢুকাবো না, আমার বাইরেও বলবো না, টিয়া পয়সা পাবি না। তখন কিন্তু এই অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ মানে যখন ডিটারমিনার অ্যাডজেক্টিভকে সাহায্য করবে, এই যে ধরো সাপোজ অ্যাডজেক্টিভকে সাহায্য করলো, অ্যাডজেক্টিভ আমাকে ওখান থেকে কিছু পার্সেন্টেজ দিল, বুঝছো? তাহলে এটা একটু মাথায় রাখবা যে ভাইয়া অ্যাডজেক্টিভের পর কিন্তু আমরা জানি নাউন বসে। আবার যে ডিটারমিনার থাকতে হবে এরকমটা না, যে ভাইয়া এখানে ধরো শুধুমাত্র অ্যাডজেক্টিভ থাকতে পারে, ধরো অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের পরেও শুধু নাউন হইতে পারে, অ্যাডজেক্টিভের পর অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ হইতে পারে, তার আগে যে ডিটারমিনার থাকতে হবে এরকমটা শর্ত না, নাউনের আগে অ্যাডজেক্টিভ হইতে পারে, নাউনের আগে অ্যাডজেক্টিভ হইতে পারে। ওকে, এবার তুমি চিন্তা করো ভাইয়া যে লিঙ্কিং ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব শিখাবো না আমি সামনে, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব আছে। তো লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব যেমন কি লিঙ্কিং ভার্বের পরে, যেমন সেটা হইতে পারে এর পরে, যেমন আমি যদি বলি ভাইয়া বি আছে, বিকাম আছে, তোমার অনেক কষ্ট হবে, এই অংশটা পড়তে এত কষ্ট হবে যা বলার বাইরে, কিন্তু তারপর আমি বলবো শক্ত করে নিজেকে শক্ত করো, যে না যেভাবে হোক ভাইয়া যতক্ষণ ক্লাসটা করায় একটু শক্ত করে টেবিলটাতে থাকি, একটা বার গ্রামারের গোড়াটা ধরো, এটা শিখলে ইন্টারমিডিয়েট অনার্স লেভেল সব জায়গায় সেম জিনিস, একটা বার বি বিকাম। তারপর আছে কিন্তু লুক, টেস্ট, লুক আছে, টেস্ট আছে, টেস্ট, লুক টেস্ট মুখস্থ করো, বি বিকাম লুক টেস্ট। তারপর কি সিম, আচ্ছা দাঁড়াও আমি একটু ভালো করে লিখে দিই। তারপর আছে কি, আচ্ছা তারপর আছে কিন্তু সিম আছে, এই যে এইগুলা কি, এগুলো হচ্ছে কিন্তু তোমার লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে, তো লিঙ্কিং ভার্বের পরে কিন্তু আমরা জানি এরপরে অ্যাডজেক্টিভ বসবে, এরপরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ বসে। বিষয়টা আমি বলি, ধরো সাপোজ তুমি যদি কোথাও দেখো বি দেখো, বিকাম দেখো, লুক দেখো, এরপরে একটা অ্যাডজেক্টিভ বসবে, এটা মাথায় রাখবা, এটা মাথায় গেঁথে রাখো, ঠিক আছে? তারপর তুমি দেখবা বি ভার্বের পরে 4 নম্বরে বি ভার্বের পরে বি ভার্ব আছে, বি ভার্ব। এখন তুমি বলো ভাইয়া বি ভার্ব কোনগুলা, যেমন এম আছে, ইজ আছে, এম ইজ আর, তারপর কি ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার, তো আরও আছে, আরও অনেকগুলো আছে, এগুলো সামনে আমরা শিখবো। এরপরে এরপরে অ্যাডজেক্টিভ বসে, 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 বি ভার্বের পরে এরপরে অ্যাডজেক্টিভ বসে। ওকে, তারপর তুমি চিন্তা করো, চিন্তা করো ভার্বের 3 রঙের পরেও কিন্তু মাঝে মধ্যে দেখা যায় অ্যাডজেক্টিভ বসে। যাই হোক, এটা আমরা কিন্তু পরে দেখবো, বাস শেষ। এই গেল কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ, বেশ শোনো, এই গেল কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। এখন শোনো, অ্যাডজেক্টিভের ভিতরে কিন্তু অনেক প্রকার আছে, তো ওগুলো আমরা পরে দেখবো, এখন আমরা এগুলো দেখবো না। অ্যাডজেক্টিভ গেল, তারপর আছে কিন্তু ভার্ব, ভার্বটা সম্পর্কে আমাদের জানতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভের পরে ভার্ব। দেখো
এই যে দেখো ভার্ব, এই ভার্ব সম্পর্কে আমাদের একটু মোটামুটি হলেও জানতে হবে। এখন ভার্বের ভিতরে অনেক প্রকার আছে। ভার্বের ভিতরে কি আছে ভাইয়া? অনেক প্রকার আছে। যেমন আমি এখান থেকে তোমাদের একটু সিম্পলি দেখাই। দেখো এটা কিন্তু ভার্ব। ভার্ব মানে কি? কোনো কিছু করা টরা, এগুলোই তো ভার্ব। কিন্তু ভার্ব হচ্ছে কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে ফাইনিট ভার্ব, দেখো একটু খেয়াল করো, ভার্ব হচ্ছে কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে কি ভাইয়া ফাইনিট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। এখন প্রত্যেকটা জিনিস আমি তোমাকে বুঝাই দেবো, প্রত্যেকটা জিনিস আমি তোমাকে ভাইয়া বুঝাই দেবো যে ফাইনিট ভার্ব জিনিসটা কি। যে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যে সকল ভার্বের রূপ পরিবর্তিত হয় তখন তাকে ফাইনিট ভার্ব বলে। রূপের পরিবর্তিত হয়। এখন রূপের পরিবর্তন কি? ধরো সেটা নাম্বার অনুযায়ী বা পার্সন অনুযায়ী রূপের পরিবর্তন হইতে পারে না। আমরা একটা কমন লাইন জানি, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এরপরে যে ভার্ব থাকে ওই ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। এই লাইনটা তোমরা শুনছো না? তাহলে এটা কেন হইলো? যেমন আমি যদি বলি যে সাপোজ, তুমি চিন্তা করো, একটু খেয়াল করো, আমি যদি বলি হি গো টু স্কুল, এটা কি আমার সঠিক হয়েছে? বলো, কে কে বলতে পারবা? হি গো টু স্কুল, এটা কিন্তু আমার সঠিক হয় না। তুমি বলবো যে ভাই ঠিক আছে তো, কিন্তু দেখো হি হি শি ইট কারো নাম, এগুলা কিন্তু তোমার থার্ড পার্সন। আবার হি দ্বারা বোঝায় সে, একজন বোঝায়, এটা একটা সিঙ্গুলার। তাহলে আমরা জানি এটা কিন্তু আবার সাবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা, এরপরে কিন্তু গো অর্থ যাওয়া, এটা কিন্তু একটা ভার্ব, এস অথবা ইএস দিতে হবে। এই জন্য আমাদের এখানে ইএস দিতে হবে। যদি তুমি ইএস না দাও তাহলে ওটা রং, ওটা তোমার ভুল। আমার কথা বুঝছো? তুমি রিফাত ভাইয়ের কাছে পড়তে আসছো, এই জিনিসটা অনেকেই জানে না। অনেকেই বলে হি গো টু স্কুল। তুমি যদি বলো আই গো টু স্কুল, এটা মানানসই। তুমি যদি বলো যে ভাইয়া আমি যদি বলি যে আই গো টু স্কুল, অর্থ কি? আমি স্কুলে যাই, এটা ঠিক আছে। কেন? আই কিন্তু ফার্স্ট পার্সন। আমাদের কোনো এরকম শর্ত নাই যে ফার্স্ট পার্সনে এবার ভার্ব থাকলে এস অথবা ইএস দিতে হবে, এরকম কোনো শর্ত নাই। বাট তুমি যখনই হি গো টু স্কুল বলবা তখনই কিন্তু ভাইয়া তোমার ভুল হবে, তখনই তোমার ভুল হবে। কেন? কারণ হি কিন্তু কি ভাইয়া থার্ড পার্সন। থার্ড পার্সন আবার সিঙ্গুলার, হি মানে সে, সিঙ্গুলার, এক বচন। থার্ড পার্সনের পরে যে ভার্বটা থাকে এরপরে অবশ্যই ইএস দিতে হবে, এস অথবা ইএস, নাহলে তোমার রং। তাহলে হি গোস টু স্কুল। দেখো দুইটার ভিতরে পার্থক্যটা দেখো। অনেকেই আজ পর্যন্ত, এই পর্যন্ত তোমরা যারা আমার এখন ক্লাস দেখতেছো, এই পর্যন্ত তোমরা এই জিনিসটা বারবার ভুল করছো। তোমরা অনেকেই, যদি আমি যে কেউ, আমি না শুধু, যে কেউ যদি তোমাদেরকে জিজ্ঞেস করে বলো তো সেই স্কুলে যায় ইংরেজি কি, তোমরা বলে দেবে হি গো টু স্কুল। কেন তুমি মিলাবা আমি স্কুলে যাই আই গো টু স্কুল, আমি ভাত খাই আই ইট রাইস, তাহলে সে তা আই গো টু স্কুল, আমি যদি স্কুলে যাই তাহলে হি গো টু স্কুল। অনেকেই কিন্তু এই জিনিসটা এখনো কিন্তু মানে হচ্ছে বলতেছ। আবার আমি যদি বলি কারো নাম, যদি কেউ বলে এই রহিম স্কুলে যায় ইংরেজি কি, সাপোজ বলতে পারো, তুমি বলবো ভাইয়া রহিম গো টু স্কুল, বাট রং ভাইয়া, এটা তোমার ভুল হয়েছে। কেন? কারণ রহিম কিন্তু থার্ড পার্সন। সত্য, থার্ড পার্সনের পরে যে ভার্বটা থাকে ওই ভার্বের শেষে এস অথবা ইএস দিতে হয়। এই যে দেখো আমার এখন একটা ইএস দিলে, তাহলে এটা কিন্তু এখন সঠিক আছে। এখন এই দুইটাই কিন্তু সঠিক, যে রহিম গোস টু স্কুল, রহিম স্কুলে যায়। আমি তো বুঝাইতে পারছি? তাহলে জিনিসটা এখানে এই কথাটাই কিন্তু বলছে যে ফাইনিট ভার্ব মানে কি? সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্বের রূপ পরিবর্তিত হয়। এখানে কিন্তু রূপের পরিবর্তিত হয়েছে, এখানে রূপের পরিবর্তন হয়েছে। এখানে হি গো টু স্কুল হওয়ার কথা, বাট হয়েছে গোস টু স্কুল। কেন? কারণ সাবজেক্টটা থার্ড পার্সন। তাহলে এখানে আমাদের সব ছিল যে নাম্বার নাইলে পার্সন অনুযায়ী রূপের পরিবর্তিত হয়। এটাকে বলা হয় ভাইয়া ফাইনিট ভার্ব। আমি বুঝাইতে পারছি? এটাকে ভাইয়া কি বলা হয়? এটাকে ভাইয়া বলা হয় ফাইনিট ভার্ব। কি বলে? ফাইনিট ভার্ব। আমি বুঝাইতে পারছি? বলো ভাইয়া তুমি বুঝছো? তাহলে দেখো, যেমন এই যে ফারজানা, ফারজানা কিন্তু একটা নাম। দেখো ফারজানা কি? ফারজানা কিন্তু একটা নাম। তো নামের পরে যে ভার্বটা থাকে ভার্বের শেষে এস অথবা ইএস দিতে হয়। যেমন সিংস এ সং, কেন? ফারজানা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এরপরে আমরা জানি ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। তো এই জিনিসটাকে বলা হয় ফাইনিট ভার্ব। এগুলা যদি থাকে এটাকে বলা হয় ফাইনিট ভার্ব। আর নন ফাইনিট ভার্ব মানে কি? ওই নাম্বার পার্সন অনুযায়ী তোমার পরিবর্তন হয় না, রূপের কোনো পরিবর্তন হয় না। যেমন ফারজানা ওয়ান্টস চায় টু সিং এ সং, একটা গান গাইতে চায়। এটা এই হচ্ছে কিন্তু ফাইনিট ভার্ব আর নন ফাইনিটের ভার্বের ভিতরে পার্থক্য। বুঝছো? তাহলে ভার্ব প্রথমত দুই প্রকার, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব তো তুমি বুঝতেই পারছো, আর নন ফাইনিট ভার্ব, এই হচ্ছে কিন্তু তোমার পার্থক্য। এখন আমাদের মেইন খেলাটা কিন্তু হইবে নন ফাইনিট ভার্ব নিয়ে, মেইন খেলাটা। তারপর আমি একটু আইডিয়া দিচ্ছি। দেখো এইখানে ফাইনিট যে ভার্বটা তুমি দেখতে পাচ্ছ, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? আচ্ছা দেখো, এই যে ফাইনিট ভার্বটা, নন ফাইনিট ভার্ব নিয়ে কোনো খেলা নাই, নন ফাইনিট ভার্ব আলাদা। এই যে ফাইনিট ভার্বটা,
এটা কিন্তু তোমার দুই প্রকার। কয় প্রকার ভাইয়া? দুই প্রকার। তাহলে কি কি? একটা হচ্ছে কিন্তু তোমার প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে ভাইয়া তোমার অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি, এটার আরেকটা নাম হচ্ছে হেল্পিং। কেন জানো? যাদের কাজ হচ্ছে কিন্তু তোমার সাহায্য করা। যেমন এই অক্সিলারি ভার্ব অর্থ কি? সাহায্যকারী ক্রিয়া। কি? সাহায্যকারী ক্রিয়া। অক্সিলারি ভার্ব মানে কি? সাহায্যকারী কিন্তু আমি ক্রিয়া বলতে পারি, যারা কাজ হচ্ছে কিন্তু সাহায্য করা। আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আমি ছোট্ট করে আইডিয়া দিচ্ছি তোমাকে। যেমন দেখো, তুমি আগে দেখো প্রিন্সিপাল ভার্ব বা এটাকে তুমি মেইন ভার্ব বলতে পারো, যে সকল ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। যেমন তুমি দেখবা এলাকার ভিতরে হ্যাডাম আছে না? হ্যাডাম থাকে না, ওই বেটা আমি একলাই 100 রাজা, আয় তোরা কে ডাকি আবি। তো এইটা হচ্ছে কিন্তু প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ ও একাই 100। ও একাই 100। সহজ কথায় আমি যদি শর্টকাটে বলি যে এই প্রিন্সিপাল ভার্ব ও একাই 100। একাই 100, বুঝো নাই? একাই 100 মানে কি? মানে হ্যাডাম বা ওরে আমি কিন্তু বলতে পারি এক কথা এক বাক্যে নেতা। ওরে আমি নেতা বলতে পারি, অর্থাৎ নেতা যে তার কোনো সাহায্য লাগে না। নেতা যে ওর কোনো কি লাগে না? ওর সাহায্য লাগে না। সাহায্য শর্টকাটে তুমি লিখতে পারো, পরবর্তীতে কিন্তু এগুলো লিখে রাখো, নাহলে কিন্তু পরে মনে থাকবে না। তুমি দেখবা 6 মাস পর আর মনে থাকবে না তোমার, তখন তোমার আবার এইগুলো পড়া লাগবে। তো এই শর্টকাট এগুলো লিখে রাখো যে প্রিন্সিপাল ভার্ব ওরে তুমি মেইন ভার্ব ভাইয়া বলতে পারো, ওর কিন্তু কোনো সাহায্য লাগে না। সাহায্য লাগে না, ও কারো ধার ধারে না, ওর কিন্তু কারো সাহায্য লাগে না। আমি বুঝাইতে পারছি? ওর কিন্তু কারো সাহায্য লাগে না। বাট অক্সিলারি ভার্ব তুমি একটু দেখো, আমি তোমাকে একটু দেখাই, খেয়াল করো। দেখো এই যে, আর অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, যে সকল ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না, অর্থাৎ ওর সাহায্য লাগে। ওর সাহায্য লাগে। যেমন আই অ্যাম ইটিং রাইস। আই অ্যাম ইটিং রাইস অর্থ কি? আমি ভাত খাচ্ছি। এটা কোন টেন্স? আমরা জানি কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। তাহলে ইটার তো খাওয়া, ইটের সাথে ভার্বের সাথে আইএনজি হয়েছে, কন্টিনিউয়াস বুঝলাম। এম ইজ আর থাকলে প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, রাইট? আচ্ছা, তাহলে দেখো এইখানে যে এম, এই জিনিসটা এটাকে বলা হয় অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব অর্থাৎ তুমি চিন্তা করো, ও একাই 100, ও নেতা, ওর সাহায্য লাগে না। বাট অক্সিলারি ভার্বের ক্ষেত্রে একটু মাথায় রাখবা, ওর সাহায্য লাগে। ওর সাহায্য লাগে, কারণ ও সাহায্য ছাড়া কোনোভাবে ভাইয়া চলতে পারবে না। কোনোভাবেই কিন্তু চলতে পারবে না, কোনোভাবেই চলতে পারবে না। বুঝছো? এখন দেখো এই প্রিন্সিপাল ভার্ব যার আসলে সাহায্য লাগে না, ও দুই প্রকার, ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব। এটা আমরা পরে পড়ি। বাট অক্সিলারি ভার্ব যেটা, এটা কিন্তু দুই প্রকার, টু বি ভার্ব আর টু হ্যাভ ভার্ব। টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব। তাহলে এখন তোমার একটু চিন্তা হবে অক্সিলারি ভার্ব কারা। আমি এটা মেইনলি উঠানোর কারণ হয়েছে তোমার অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া, যখন তুমি রাইট ফর্ম অফ ভার্ব পড়তে যাবা, ওই টপিকে আমরা যখন যাব, তখন তুমি দেখবা এই অক্সিলারি ভার্ব নিয়ে বারবার আমি কথা বলতেছি। তো এখন থেকে তুমি শিখে নাও, তাহলে পরবর্তীতে তোমার জন্য ইজি হয়ে যাবে। আমি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে তুমি চিন্তা করো, তুমি একটু দেখো, আমরা এখন যেটা দেখবো, দেখো আমরা এখন ওই যে অক্সিলারি ভার্ব, অর্থাৎ যারা মেইনলি সাহায্য ছাড়া চলতে পারে না, সাহায্য লাগে, ওরা দুই প্রকার। একটা টু বি ভার্ব। টু বি ভার্বের ভিতরে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আর হ্যাভ ভার্বের ভিতরে আছে কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড। ভার্বের আরও প্রকার আছে, যেমন জিরান্ড আছে, তারপর পজিটিভ ভার্ব আছে, এগুলো আমরা একটু পরে পড়বো। জিরান্ড জিনিসটা মাথায় রাখবা যে ভার্বের শেষে আইএনজি যোগ করলে, আচ্ছা এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, এখন আপাতত দরকার নাই, তুমি একটু মাথায় রাখো। তাহলে আমরা কি পড়লাম যে টু বি ভার্বের ভিতরে কি আছে? টু বি ভার্বের ভিতরে আছে কি? টু বি ভার্বের ভিতরে আমি যদি বলি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ওকে, টু হ্যাভ ভার্বের ভিতরে কিন্তু কি আছে? হ্যাভ আছে, হ্যাজ আছে, হ্যাড আছে। এগুলো আমরা পড়ছি না? আর একটা ভার্ব আছে মডাল ভার্ব, বুঝছো? সেটা আমরা কিন্তু একটু পরে পড়বো, বুঝছো আমার কথা ভাইয়া? তুমি বুঝতে পেরেছো? মডাল ভার্ব আছে, যেমন শাল শুট, ক্যান কুট, উইল উট, ওগুলা কিন্তু ভার্বের প্রকার, আমরা পরে পড়বো ভাইয়া, বুঝছো? আর কিছু লাগবে না। ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব তুমি একটু বই থেকে পড়ে নিও, বা এখানেও লেখা আছে, একটু তুমি চাইলে পড়ে নিতে পারো, কারণ এই দুইটা ইম্পর্টেন্ট না, লাগে না। লাগে মেইনলি অক্সিলারি ভার্বটা, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, আর একটা হচ্ছে মডাল ভার্ব আছে, তো ওইগুলা কিন্তু আমাদের লাগে। ওকে, তাহলে ভার্ব সম্পর্কে আমরা কিন্তু বললাম ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্ব। প্রথমত দুইটা ভাগে ভাগ করা হয়। ফাইনিট ভার্বটা কি? যে ফাইনিট ভার্ব দুই প্রকার, নন ফাইনিট ভার্বের কিন্তু কোনো প্রকার নাই।
হ্যাঁ, যেমন প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে যে একাই 100, যার আসলে কারো সাহায্য লাগে না। আর অক্সিলারি ভার্ব ওর কিন্তু সাহায্য লাগে, ওর কিন্তু আবার প্রকার আছে। বাস এতটুকু তুমি ভার্বের ক্ষেত্রে ভাইয়া পড়ো, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। ভাইয়া বুঝাইতে পারছি আমি? বলো ভাইয়া তুমি বুঝছো? ছুটি দেব প্রত্যেকের, ইনশাল্লাহ দিব। তাহলে এটা কিন্তু আমাদের গেল কি ভাইয়া, কি গেছে আমাদের? হ্যাঁ, আমাদের কিটা গেছে, আমাদের কিন্তু ভার্ব গেছে। আচ্ছা, তারপর আসে কিন্তু অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি ভাইয়া? যে মেইনলি ভার্বটাকে সাপোর্ট দেয়, শুধু ভার্ব না, নাউন প্রোনাউনকে সাপোর্ট দেয়, যার কাজ হয়েছে কিন্তু সাপোর্ট দেওয়া। ভাইয়া আমার কথা বুঝছো? আমি যদি ভার্বটা যেহেতু ক্লিয়ার করলাম, তাহলে তুমি চিন্তা করো এখন অ্যাডভার্বের কথা ভাবো। নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব 5 নম্বরে অ্যাডভার্ব। তো এই অ্যাডভার্বের কাজ কি জানো? যে এটা মেইনলি সাপোর্ট করা, ওর কাজ হচ্ছে কিন্তু সাপোর্ট দেওয়া। অ্যাডভার্বের কাজ হচ্ছে কিন্তু ভাইয়া তোমার সাপোর্ট দেওয়া। কি দেওয়া ভাইয়া? সাপোর্ট দেওয়া। অ্যাডভার্বের কাজ কি ভাইয়া? সাপোর্ট দেওয়া। ওকে, এখন এই সাপোর্টটা কাকে দিবে? নাউন আর প্রোনাউনকে কিন্তু কখনো সাপোর্ট দিবে না। এই অ্যাডভার্ব কিন্তু নাউন প্রোনাউনকে সাপোর্ট দিবে না। খেয়াল করো, নাউন আর কি প্রোনাউন, নাউন প্রোনাউনকে সাপোর্ট দিবে না, নাউন প্রোনাউনকে সাপোর্ট দিবে না। বুঝছো? অ্যাডভার্ব কিন্তু নাউন প্রোনাউনকে সাপোর্ট দিবে না। তাহলে কাকে সাপোর্ট দিবে? এটা কিন্তু অ্যাডজেক্টিভকে সাপোর্ট দিবে। অ্যাডজেক্টিভ তো তুমি চিনোই, অ্যাডজেক্টিভ। আর ভাইয়া আর কাকে? ভার্বকে আবার মাঝে মধ্যে ওর নিজেকে নিজে সাপোর্ট দিবে। বুঝছো? ওর নিজেকে অ্যাডভার্বকে ও কিন্তু সাপোর্ট দেবে। আমি বুঝাইতে পারছি? বলো, আমি কি বুঝাইতে পারছি? বলো যে অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্বকে ও কি করবে বলো তো? ও কিন্তু সাপোর্ট দিবে। ও কি করবে ভাইয়া? ও কিন্তু সাপোর্ট দিবে। আমি বুঝাইতে পারলাম? এতটুকু মাথায় রাখো। এখন তুমি বলবা যে ভাইয়া যে অ্যাডভার্বের মানে কোনগুলো? আসলে অ্যাডভার্ব মেইনলি অ্যাডভার্বের কিন্তু অনেকগুলো ভাইয়া তোমার প্রকার আছে। বুঝছো? অ্যাডভার্বে অনেকগুলা প্রকার আছে। যেমন আমি যদি বলি ইয়েস্টারডে, লেট, শ্যালডম, ইয়েস, নো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অনেকগুলা প্রকার আছে অ্যাডভার্বে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলোও কিন্তু অ্যাডভার্ব হয়ে থাকে। ইয়েস, নো এগুলোও কিন্তু অ্যাডভার্ব হয়ে থাকে। আমরা সামনে জানবো, এতটুকু আমাদের কিন্তু ডান। তারপর আসি কিন্তু ভাইয়া প্রিপোজিশন তো তুমি বুঝতেই পারতেছো, যেটা কিন্তু মেইনলি প্রিপোজিশনটা প্রিফিক্স আমি কিন্তু বলতে পারি, পূর্ববর্তীতে যেটা বয় প্রিপোজিশন, যেটা আসলে আমি সিম্পলি যদি বলি এটা একটা সময় বা লোকেশন হিসাবে কিন্তু ব্যবহৃত হয়। প্রিপোজিশন আমি তোমাদের পরে পড়াবো অনেক, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। তারপর আছে কিন্তু তাহলে 6 নাম্বার দেখো, 6 নাম্বার আছে কিন্তু প্রিপোজিশন। দেখো ভাইয়া প্রিপোজিশন কোনগুলা? প্রিপোজিশন যেগুলো তোমাকে, যেমন প্রি অর্থ কিন্তু পূর্বে, এটা প্রিফিক্স, সাফিক্স আর প্রিফিক্স পড়ছো না? নাম তো শুনছো, না পড়লেও প্রি মানে পূর্বে বসবে। সেটা হইতে পারে অন, হইতে পারে ইনটু, হইতে পারে ইন, হইতে পারে যেমন অন অথবা ইন অথবা ইনটু অথবা টু অথবা মানে হচ্ছে কিন্তু কি থাকতে পারে ওই যে আর অনেকগুলো আছে, আর অনেক আছে। তো প্রিপোজিশন নিয়ে যেহেতু আলাদাভাবে তোমাদেরকে পড়াবো, আমি আপাতত এতটুকু তোমাদের আইডিয়া দিচ্ছি। প্রিপোজিশনের পরে হচ্ছে কনজাংশন। প্রিপোজিশনের পরে কিন্তু ভাইয়া তোমার কনজাংশন, CTION, কনজাংশন মানে কি জানো? সংযোগ করে দেওয়া একজন আরেকজনের সাথে, অর্থাৎ একটা বাক্যের সাথে আর একটা বাক্যের ভিতরে সংযোগ করে দেওয়া। যেমন আমি যদি বলি রহিম অ্যান্ড করিম, তো রহিম এবং করিম এই অ্যান যে লাগাইলাম এটা একটা কনজাংশন, কারণ ওর কাজ হয়েছে কি ভাইয়া বলো তো? সংযোগ করে দেওয়া। তাহলে এই কনজাংশনের কাজ কি বলো তো? ওর কাজ কি? সংযোগ করা বাক্য অথবা শব্দ, সেটা হইতে পারে বাক্যের ভিতরে, বাক্য বা হইতে পারে সেটা শব্দের ভিতরে। ওর কাজ হয়েছে কি? সংযোগ করে দেওয়া, সংযোগ করা বাক্য অথবা শব্দের ভিতরে তোমার সংযোগ স্থাপন করা। কিরকম? যেমন কি আছে একটু মুখস্থ রাখবা। যেমন অ্যান্ড আছে ভাইয়া, অ্যান্ড আছে, বাট আছে, অ্যান্ড বাট অর্থ কিন্তু ইয়েট, তথাপি, ইয়েট আছে একটু পড়বা। দো অর্থ কিন্তু যদিও, THOUGH, দো, অলদো, এগুলো একটু মাথায় রাখবা, হ্যাঁ। দো, তারপর হচ্ছে কিন্তু অলদো, আবার ওয়ার আছে, ওয়ার,
এই জিনিসগুলো হচ্ছে কিন্তু কনজাংশন, আর বেশি কিছু আমাদের লাগবে না, এতটুকু পড়লে কিন্তু হবে। তারপর আসছে কিন্তু ইন্টারজেকশন, খেয়াল করো লাস্ট, অ্যান্ড এরপরে কিন্তু আমি একটা বিশাল একটা লাইন লিখবো, তোমরা বলবা যে কোনটা কি, যেহেতু আমরা পার্টস অফ স্পিচ ভালো করে শিখছি। এখন এরপরে আমি ফাইনালি একটা লাইন লিখবো, ইন্টারজেকশন। ইন্টারজেকশন ভাইয়া, তাহলে তুমি খেয়াল করো ইন্টারজেকশনটা আসলে কি। যেমন ইন্টারজেকশন মানে হচ্ছে ওই যে তোমাদেরকে সেন্টেন্সের 5টা প্রকার শিখাইছি, লাস্টের যে প্রকারটা ছিল এক্সক্লামেটরি সেন্টেন্স লাস্টে, যেমন আমার যদি দুঃখের ক্ষেত্রে এলাস, তারপর আনন্দ, হুররে উই ওন দ্য গেম, মানে আনন্দ। তো এই যে আবার এটা থাকতে পারে এইচ এর পর একটা এভাবে চিহ্ন থাকবে, ওয়াও এরকম থাকতে পারে, অথবা থাকতে পারে হুররে এরকম থাকতে পারে, অথবা থাকতে পারে এলাস। তো এই চিহ্নগুলো কিন্তু থাকে, তো এটাকে বলা হয় ইন্টারজেকশন। অর্থাৎ ইন্টারজেকশন মেনলি দুঃখ, বেদনা, আবেগ, এই জিনিসগুলাই, যে দুঃখ, আনন্দ, বেদনা, তোমার আবেগ, এই জিনিসগুলাই কিন্তু আসলে ইন্টারজেকশনটা কিন্তু বোঝায়। আমি বুঝাইতে পারছি? তাহলে পার্টস অফ স্পিচ তুমি বুঝতে পারছো টোটাল কত প্রকার ভাইয়া? 8টা প্রকার। যারা এই ফার্স্ট থেকে এই পর্যন্ত আসো, স্যালুট জানাই ভাইয়া তোমাদের, তোমার শেখার একটা আগ্রহ আছে। তোমরা কমেন্টে অনেকে অনেক কিছু লিখেছো, অনেকে মানে হচ্ছে ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনছো যে আমি আসলে কি বুঝে যাচ্ছি। শোনো, আমি যদি বলি গ্রামারের মেইনই হয়েছে পার্টস অফ স্পিচ, এটা মানতেই হবে, ওরে বস মানতে হবে, ওর আগে মানতে হবে টেন্সেরে, ওদের মানতে হবে, ওদের ছাড়া তুমি চলতে পারবে না। সবচেয়ে বস হয়েছে এখন, সবচেয়ে বস তোমাদের জন্য পার্টস অফ স্পিচের প্রত্যেকটা প্রকার, অন্ততপক্ষে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এই 6টা আইটেম তোমার ভালো করে জানতে হবে। ওরা বস, ওরা সব জায়গায় আছে, ওরা পুরো জায়গা, আমি যদি বলি পুরো জায়গা কিন্তু দখল করে আছে। বুঝছো আমার কথা? বুঝছো ভাইয়া? তাহলে এখন আমি ছোট্ট করে একটা লাইন লিখতেছি, দেখি আমার ভাইয়ারা কারা কারা পারে এটা দেখা যাক। হ্যাঁ, যেমন আমি যদি বলি, লাইনটা আমি লিখি, খেয়াল করো, জাস্ট তোমরা বলবা দ্য ব্রাভ, আমি একটা লাইন লিখি, এই লাইনটার ভিতরে পার্টস অফ স্পিচের 8টা প্রকারই আছে। দেখি কে আইডেন্টিফাই করে বের করতে পারো, খেলা হয়ে যাবে। হ্যাঁ, তারপর কি সোলজার, ওকে। তারপর হচ্ছে কিন্তু কেয়ারফুলি, ক্যারিড, দেখো ক্যারিড। আচ্ছা, তারপরে হিস আমি দিলাম। তারপর হচ্ছে ব্যাকপ্যাক, তারপর অ্যাড, মার্সড, এই যে মার্সড, অ্যান্ড থ্রো, থ্রো। তারপর হচ্ছে দ্য ফরেস্ট। এখন তুমি দেখো এই লাইনটা খেয়াল করো, এই লাইনের মাধ্যমে এখনই কিন্তু প্রমাণ হয়ে যাবে যে ভাইয়া পার্টস অফ স্পিচ কোনটা প্রকারে। রেডি, 1 2 3, সবাই রেডি ভাইয়া, সবাই রেডি, সবাই রেডি। আচ্ছা, রেডি, 1 2 3। ফার্স্ট AH, লাস্টে কিন্তু এক্সক্লামেশন চিহ্ন আছে, তার মানে এটা একটা ইন্টারজেকশন, কারণ দুঃখ, আনন্দ, বেদনা, তো এই জিনিসগুলা, তার মানে এটাকে আমি কিন্তু বলতে পারি এটা হচ্ছে কি ইন্টারজেকশন। আচ্ছা, তারপর আসছে কিন্তু খেয়াল করো, তুমি বলবো ভাইয়া এটা তো আর্টিকেল, তাহলে পার্টস অফ স্পিচের মধ্যে কোনটা বসছে? এটা তো বুঝতেছি না ভাইয়া, এটা কোনো কথা হইলো? আপনি কি যে বলেন এগুলা, দেখি এখানে আমি তো এটাই বুঝতেছি না ভাইয়া, তো এটাই তো বুঝতেছি না ভাইয়া। তুমি চিন্তা করো, শোল্ডার, এ ব্রাভ অর্থ কিন্তু সাহসী, একটু অর্থটা একটু কোনোভাবে মিলাও, সাহসী। শোল্ডার, সৈনিক বা যাই হোক, তুমি একটু চিন্তা করো, এটা কিন্তু একটা নাম। তো নাম যদি বোঝায়, দ্যাট মিনস এটা একটা নাউন। ফাইন, আমরা জানি নাউনের আগে ডিটারমিনার বসে, আবার নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। বুঝতে পারলাম আমি? তাহলে নাউনের আগে ব্রাভ, সাহসী, এটা তার একটা অবস্থা বা এটা একটা গুণ, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। পুরো জিনিসটাই অ্যাডজেক্টিভ, পুরোটাই এখানে অ্যাডজেক্টিভ, বুঝতে পারলাম? তুমি বলবা যে ভাইয়া এটা অ্যাডজেক্টিভ, এটা ডিটারমিনার, হ্যাঁ তাও হয়,
বাট যেহেতু আমি বলছি 8 প্রকারের ভিতরে, তার মানে পুরো দুইটাই কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে, দুইটাই এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু কাজ করতেছে। ওকে, কেয়ারফুললি আমরা একটা জিনিস দেখছি, তুমি একটু ভালো করে দেখো, আমি একটু ভালো করে দেখাই। আমি একটু আগে তোমাদের সাথে এটা এই জিনিসটা এক্সপ্লেইন করেছি, তোমাদের মনে আছে কিনা আই ডোন্ট নো, বাট দেখো খেয়াল করো। এই যে আমরা জানি মাদারলি, ইয়ারলি, কুইকলি, তার ভিতরে কুইক অর্থ দ্রুত, কুইক দ্রুত, বা এটা একটা অবস্থা বোঝায়, সে আস্তে আস্তে হাঁটে না দ্রুত হাঁটে, তাহলে তার মানে কি এটা কি, যদি দ্রুত এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ 3 নম্বরে, আর এলওয়াই 2, 3 আর 2 5, তার মানে এটা একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব। এখন তোমার লাস্টে যদি এলওয়াই থাকে সেটা অ্যাডজেক্টিভও হইতে পারে, অ্যাডভার্বও হইতে পারে। এখন এটা ডিপেন্ড করবে ওই সেন্টেন্সটার উপর, সেটা অ্যাডজেক্টিভ হইতে পারে অথবা অ্যাডভার্বও হইতে পারে, এটা ডিপেন্ড করবে ওই সেন্টেন্সটার উপর। তাহলে তুমি খেয়াল করো, কেয়ারফুলি লাস্টে কিন্তু ভাইয়া এলওয়াই আছে, তাহলে এলওয়াই এর জন্য আমি 2 রাখবো। আর কেয়ারফুল অর্থ কিন্তু যত্ন, যত্ন নেওয়া ভাইয়া, তুমি চিন্তা করো যত্ন নেওয়া, তো যত্ন নেওয়া, যত্ন, এটা একটা যত্ন নেওয়া হুইচ ইজ গুণ, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ধরো হচ্ছে 3 নম্বরে, তাহলে 3 আর 2 কত 5, 5 নম্বরে থাকে কে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব থাকে। তাহলে আমি চোখ বুঝে বলতে পারি এটা একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব, আমি চোখ বুঝে এটা বলতে পারি, ঠিক আছে, চোখ বুঝে কিন্তু আমি বলতে পারি। আচ্ছা, তারপর দেখো ক্যারি, ক্যারি অর্থ বহন করা, এটা একটা ভার্ব, চোখ বুঝে বলতে পারি এটা একটা ভার্ব, এটা একটা কি ভাইয়া, ভার্ব। আমি বলতে পারি না, আমি বলতে পারি কি না, অবশ্যই আমি কিন্তু বলতে পারি। আচ্ছা, হিজ ব্যাকপ্যাক, ব্যাক, খেয়াল করো এখানে, এই যে ব্যাকপ্যাক এটা একটা নাউন, নাউন, ব্যাকপ্যাক এটা একটা নাউন, এটা একটা নাউন। তো নাউনের আগে এমনিতে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ, তাহলে হিজ, হিজ কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। খেয়াল করছো তুমি, তুমি ভালো করে দেখো ভাইয়া, নাউনের আগে আমরা কোন থিওরি টানছি, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আবার এখানে দেখো নাউনের আগে অ্যাডজেক্টিভ টানছে, এই জন্য দিও কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে, দি ব্রাপ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আবার এখানেও নাউনের আগে অ্যাডজেক্টিভ। অ্যান্ড অর্থ কি, এবং, অ্যান্ডের কাজ কি, সংযোগ স্থাপন করা, হুইচ ইজ কনজাংশন। এইমাত্র তোমাদেরকে আমি শিখেছি যে বাক্য বা শব্দের ভিতরে সংযোগ করা কারা করে, অ্যান্ড, বাট, ইয়েট, দো, অলদো, এই যে কনজাংশন। তাহলে আমি কিন্তু বলতে পারি এটা একটা কনজাংশন, কনজাংশন, বুঝতে পারলাম আমি, এটা একটা কি কনজাংশন, এটা কি, এটা কনজাংশন। তারপর তুমি দেখো মার্জড, এটা একটা ভার্ব বোঝায়, এটা একটা ভার্ব, মার্জড। থ্রো, এই যে দেখো থ্রো, এটা দো না, যদি আমাদের এখানে দো বলতো এটা একটা কনজাংশন হয়েছে তো, বাট এখানে বলছে থ্রো, এটা একটা প্রিপোজিশন, সামনে আমি শিখাবো না, এটা একটা প্রিপোজিশন ভাইয়া, প্রিপোজিশন, প্রিপোজিশন, ওকে, প্রিপোজিশন, আমি বুঝাইতে পারছি, প্রিপোজিশন। আচ্ছা, এবার দেখো দ্য ফরেস্ট, ফরেস্ট অর্থ বন, এটা একটা নাউন, কারণ কোনো কিছু নাম যদি বোঝায় হুইচ ইজ নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, চোখ বুঝে আনসার, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, চোখ বুঝে আনসার। এই তো আমাদের পানি পানি হয়ে গেল, পুরো পার্টস অফ স্পিচের 8টা প্রকার আমাদের পুরোটাই কিন্তু জলের মতো ক্লিয়ার হয়ে গেল ভাইয়া। পানি পানি, ওয়াটার ওয়াটার, একটু কমেন্ট সেকশনে একটু জানাবা তুমি যে এই যে এত কষ্ট করে এতক্ষণ পর্যন্ত ভাইয়ের সাথে যে থেকে শিখলা, তুমি এখন মজাটা ধরতে পারবা। এখন উইথ ক্লাউস, উইদাউট ক্লাস, সাফিক্স প্রিফিক্সে যখন আমি যাব তখন তুমি মজাটা ভাইয়া পাবা, আসল মজাটা, গ্রামারের আসল মজাটা তুমি ধরতে পারবা। তো এটা ভালো করে ভাইয়া তোমাদের আয়ত্ত করতে হবে ভালো করে। আমি এখন তোমাকে শিখাইলাম, তোমার একটু টাইম দিতে হবে, তোমার একটু পড়তে হবে, আধা ঘন্টা হইলেও কিন্তু ভাইয়া পড়তে হবে, নাইলে কিন্তু সম্ভব না, পারা যাবে না ভাইয়া, পারবা না তোমরা পড়তে, কে আশা করছি বুঝছো। এখানে আমি আসলে মিক্স করে ফেলেছি, এই যে রুলসগুলো যেগুলো ছিল এগুলো আসলে কিন্তু উইথ ক্লাউস এবং উইদাউট ক্লাউসের, তো এর ভিতরে আমি কিন্তু পার্টস অফ স্পিচটা শিখাই নিলাম। তো আশা করছি তোমরা বুঝছো, তোমাদের আশা করছি সমস্যা হবে না, ঠিক আছে। পানি পানি ভাইয়া, আজকে একটা রিভিউ তোমাদের দিতে হবে যে ভাইয়া কিভাবে আজকে কয়টা টপিক কভার করছি, পার্সন, তারপর কি টেন্স, সেন্টেন্স, তারপর হচ্ছে পার্টস অফ স্পিচটা, এরপর তো আর্টিকেল আর প্রিপোজিশন আমরা কিন্তু ধরবো। প্রত্যেকে এখন একটা গ্রুপে পোস্ট করবা, যারা নোট করছো নোট তো শেয়ার তোমাদের দিতে হবে, নোট যারা করেছো ভালো, আর নোট না করলেও জাস্ট একটা ছবি তুলে দেন প্রত্যেকে গ্রুপে তোমরা পোস্ট করে দিবা যে আমাদের জিরো টু হিরো ব্যাচে আজকে আমাদের ইংরেজি ক্লাসটা এরকম ছিল। এবং তোমাদের কাছে আমার অনুরোধ, আমি এখন হয়তো বা তোমাদের আর ক্লাস নিব না, কারণ এখন যেহেতু আমাদের সেহরিতে উঠতে হবে, তো সেহরির পরে আমি ক্লাস নেওয়ার চিন্তা করব, সেহরির পরে ইনশাল্লাহ নিব, সেহরির পরে কিন্তু নিব, বুঝছো, আজকে মানে কালকে সেহরির পরে কিন্তু নিব, সেহরির পরে আমরা আর্টিকেল, এরপর প্রিপোজিশনটা কিন্তু ধরবো, তারপরে আমরা আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করব, ভিতরে ইনশাল্লাহ কিন্তু প্রবেশ করব। আমরা যতটুকু পারি, আমরা এই 2 দিনে যতটুকু সম্ভব, আমাদের এরকম বাধ্যবাধকতা নেই। তোমরা অনেকেই বলছো ভাইয়া
2 দিনে কি ইংরেজি গ্রামার কি সম্ভব? এটা অতিরিক্ত হয়ে যাবে, আমি জানি এটা তোমাদের জন্য অতিরিক্ত হয়ে যাবে, কিন্তু আমি সাধ্যমতো শেখানোর চেষ্টা করব ধীরে ধীরে। আমি তাড়াহুড়া করব না, যে কয়টা আমরা পারি। গ্রামারে আমাদের যদি অর্ধেকও কভার হয়, অর্ধেক আমাদের লাভ না, ঈদের আগে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস, ঈদের পরের দিন হয়তোবা থেকে আমি কিন্তু ক্লাস স্টার্ট করব সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি। আমি তোমাদের SSC 27-28-এর আমি কিন্তু ক্লাস শুরু করে দেব এদের পর, একদিন পর, বা আমি জানাবো না তোমাদের, ঠিক আছে? তোমরা তোমাদের কথা ভেবে আমি আসলে কোয়ালিটির দিক দিয়া আমি আজকে ক্লাসে, আমি জানি যে পার্সনের ক্লাসটা একটু কেমন জানি হয়েছে, বাট এছাড়া বাকি সবগুলা ক্লাস আমি সবগুলা ক্লাস ইনশাল্লাহ কোয়ালিটি বেস্ট দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? তোমরা রেকর্ড যেটা পাবা ওটা সবচেয়ে কোয়ালিটিফুল পাবা, রেকর্ড যেটা পাবা, ঠিক আছে? কোনো জায়গায় ফাটা পাবা না। পার্টস অফ স্পিচ একেবারে ক্লিয়ার মোটামুটি হলে তুমি বুঝছো, পুরো একটা আইডিয়া পাইছো। এই পার্টস অফ স্পিচে শুধুমাত্র উইথ ক্লজে না, তোমার সাফিক্স প্রিফিক্সে লাগবে, তোমার সব জায়গায় কিন্তু ভাইয়া লাগবে। আশা করি পুরো অংশটাই কিন্তু ভাইয়া পানি হয়তো বা তোমার একটু কষ্ট হচ্ছে, বুঝতে একটু সমস্যা হচ্ছে, আমি জানি। একটু ধৈর্য সহকারে আমার ক্লাসটা একটু দেখো ভাইয়া। তোমাদের জন্য কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ আছে, দেখো তোমরা জাস্ট ফেসবুকে গিয়ে সার্চ দাও রিফাত একাডেমি অফিসিয়াল লিখে সার্চ দিবা। কি লিখে সার্চ দিবা? ফেসবুকে কিন্তু গিয়া তোমরা রিফাত একাডেমি অফিসিয়াল লিখে যদি সার্চ দাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখো 5 লক্ষের উপরে কিন্তু একটা এই যে গ্রুপ আছে, তোমরা এই গ্রুপে কিন্তু চাইলে জয়েন হইতে পারো। আমাদের ফেসবুক পেজ আছে যেখানেও কিন্তু প্রায় 5 লক্ষ ফলোয়ার আছে। 5 লক্ষ ফলোয়ার ছাড়া অন্য কোনো পেজ কিন্তু আমাদের নাই। অন্য যতগুলো পেজ আছে মনে রাখবা ওগুলো কিন্তু ভাইয়া ফেক পেজ। তুমি ফেসবুকে সার্চ দিতে পারো, অথবা যদি তোমার সন্দেহ থাকে একটু ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে আমি কিন্তু ইন ডিটেলসে কিন্তু ভাইয়া তোমাদেরকে কিন্তু দিছি, ঠিক আছে? একটু ডিসক্রিপশন বক্সটা ভাইয়া তুমি চেক করো, সেখানে আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ সব কিছু। এবং তোমাদের জন্য ভাইয়া প্রত্যেকটা ক্লাস আমরা আমাদের ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে কিন্তু সাজিয়ে দিব। দেখো তোমরা ইউটিউবে গিয়ে রিফাত একাডেমি লিখে সার্চ দাও, সার্চ দিলে আমার এই চ্যানেলটা আসবে। তারপর প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে একটা চাপ দিবা, প্লে লিস্টে চাপ দিলে তুমি দেখবা SSC ইংলিশ গ্রামার, এইখানে ইনশাল্লাহ সকল ক্লাসগুলা তোমরা ধাপে ধাপে কিন্তু ভাইয়া দেখতে পারবা, ঠিক আছে? আর্টিকেলটা ভাইয়া তুমি একটু খেয়াল করো, আর্টিকেল কাকে বলে আমরা কিন্তু জানি AND, সেই ছোট্টবেলা থেকে কিন্তু পড়ে আসছি AND কে আমরা কিন্তু বলতে পারি ভাইয়া আর্টিকেল। এখন এই আর্টিকেলের 2টা ক্যাটাগরি আছে বা 2টা ভাগ আছে। দেখো প্রথমটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে শুধুমাত্র A এবং N, শুধুমাত্র A এবং N কে আমরা বলতে পারি ইনডিফিনিট আর্টিকেল। আর যেটা এটাকে আমরা বলতে পারি ডেফিনিট আর্টিকেল। এখন তোমরা বলবা যে ভাইয়া এই প্রকার কি আদৌ লাগে? না, লাগে না। এই প্রকার লাগে না যে ইনডিফিনিট আর্টিকেল না ডেফিনিট, এটা লাগে না, লাগে এ আন দি। তারপরও তোমাকে আমি একটু শিখাই নিলাম। আচ্ছা, এরপর আসে কিন্তু ভাই আমাদের মেইন যে বিষয়টা, কোন জায়গায় এ বসবে, কোন জায়গায় এন বসবে, কোন জায়গায় দি বসবে, এবং কোনো জায়গায় কোনো আর্টিকেলই বসবে না। মোস্ট ইম্পর্টেন্ট উইথ ক্লাস পড়ার জন্য তুমি দেখবা জাস্ট কোন জায়গায় এ এন আর দি বসে, কোন জায়গায় বসে না, এটা ক্ষেত্রে কিন্তু তোমার এই উইথ ক্লাসে কিন্তু এগুলো আসে না। তুমি দেখো এর ব্যবহার টাইপ 1, কোনো নাউন বা নাউন ফ্রেজের শুরুতে যদি ভাওয়াল থাকে, তুমি খেয়াল করো, যেমন তুমি একটু খেয়াল করো ভাইয়া ইউরোপিয়ান, তুমি জানো ভাওয়েল কয়টা বলো তো ভাইয়া? ভাওয়েল হয়েছে কিন্তু 5টা, AEIOU। সেই ছোট্টবেলা থেকে কিন্তু তুমি শিখে আসতেছো, পড়ে আসতেছো AEIOU। এই ভাওয়েল হয়েছে কিন্তু 5টা। যদি 5টা ভাওয়েল কোনো জায়গায় যদি থাকে, তার আগে আমরা কি দিতে পারি? এন বসে। ভাওয়েলের আগে এন বসে, ভাওয়েলের আগে এন বসে। তাহলে এর আগে এন বসার কথা, কেন এ হইলো? কোশ্চেন থাকে না? এই ও কিন্তু একটা ভাওয়েল, তার আগে কিন্তু একটা এন বসার কথা, কেন এ হইলো? এন না হয়ে কেন এ হইলো? এইটাই কিন্তু এখানে বলছে যে কোনো নাউন বা নাউন ফ্রেজের শুরুতে যদি ভাওয়েল থাকে কিন্তু তার উচ্চারণ যদি ওয়া বা ইউ, ওয়া বা ইউ এর মতো হয়, ওয়া বা ইউ এর মতো হয়, অ বা ইউ এর মতো, যেমন ইউ খেয়াল করো, ইউ উচ্চারণটা কিন্তু ইউ এর মতো হয়েছে। আবার এখানে ওয়ার মতো হয়েছে, ওয়ার মতো আর ইউ এর মতো, তাহলে সেক্ষেত্রে এন না বসে এ বসবে। আমি ক্লিয়ারলি বুঝাতে পারছি? জাস্ট ভাওয়েল আছে, ঠিক আছে, একটা শব্দের শুরুতে ভাওয়েল আছে, কিন্তু তার উচ্চারণ ভাওয়েলের মতো না হয়ে ওয়া বা ইউ এর মতো হয়েছে, তাহলে তার আগে অবশ্যই আমার কিন্তু এ বসবে। দিস দ্য পয়েন্ট। সেকেন্ড নাম্বার, কোনো নাউন বা নাউন ফ্রেজের শুরুতে কনসোনেন্ট থাকলে আমরা কিন্তু জানি ভাওয়েল এসে কিন্তু 5টা, এই 5টা বাদে যতগুলো আছে তো সেগুলোকে আমরা বলতে পারি কি ভাইয়া? কনসোনেন্ট। তো কনসোনেন্ট যদি থাকে এবং তার যদি সিঙ্গুলার হয়, তাহলে আর্টিকেল কিন্তু এ বসে।
তাহলে আর্টিকেল কি বসে? এ বসে। কনসোনেন্ট থাকলে তার যদি সিঙ্গুলার হয় তাহলে কিন্তু এ বসে। নাউন ফ্রেজ যে শব্দ সমষ্টি নাউনের কাজ সম্পর্ক করে আছে, এত কিছু আমার জানার কোনো প্রয়োজন নাই। জাস্ট কনসোনেন্ট বলছে তার মানে তার আগে এ বসবে। যেমন এই বিস্ট, বি কিন্তু একটা কনসোনেন্ট, তার আগে এ। লং এ এল কনসোনেন্ট, এ বসছে। পার্সন, পি কনসোনেন্ট, এ বসছে। ওন্ডার, ডাব্লিউ কনসোনেন্ট, এ বসছে। ভি কনসোনেন্ট, এ বসছে। এম কনসোনেন্ট, এ বসছে। ভি কনসোনেন্ট, এ বসছে। বুঝছো? অর্থাৎ ভাওয়েল 5টা বাদে বাকি যতগুলো বর্ণ আছে সবগুলোকে আমরা বলতে পারি ভাইয়া কনসোনেন্ট। আচ্ছা, ডান। তারপর টাইপ নাম্বার 3, সাধারণত প্রপার নাউন। আমরা কিন্তু জানি প্রপার নাউন কারা, নাউনের প্রকারটা কিন্তু আমি তোমাদের পড়াইছি, খুব ডিপলিভাবে তোমাদেরকে পড়াইছি। আই ডোন্ট নো, আমি এটাও জানি না যে তোমাদের এটা মনে আছে কি না, আমি একটু তোমাকে একটু দেখাতে চাই। হ্যাঁ, আমি যখন নাউনটা পড়াইছি ভাইয়া, তুমি খেয়াল করো, আমি একটু তোমাদেরকে দেখাবো, তাহলে তুমি একটা অন্য লেভেলের অন্য রকমের একটা আইডিয়া ভাইয়া পাবা। হ্যাঁ, তুমি দেখো ভাইয়া, নাউন, এই নাউনের ভিতরে অ্যাবাস্ট্রাক্ট, এই যে প্রপার নাউনটা ছিল, যে নাউন কোনো ব্যক্তি, কোনো বস্তু বা স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝায়, কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নির্দিষ্ট বলছে নির্দিষ্ট নাম বোঝায়, তখন তাকে বলতে পারি ভাইয়া প্রপার নাউন। ঠিক আছে? যেমন আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স, এখানে কিন্তু আল্লাহকে কিন্তু মিন করা হয়েছে, আল্লাহ তাআলাকে কিন্তু বলছে। তো এই ক্ষেত্রে এটা কিন্তু সবসময় বড় হাতে কিন্তু হবে, একটু মাথায় রাখবা। প্রপার নাউন আর কমন নাউন, বিশেষ করে তোমাদের ঝামেলাটা হয় কমন নাউন আর কালেকটিভ নাউন, এই দুইটা জিনিস বুঝতে। আমি আগেও বুঝাইছি কমন নাউন কোনগুলা, যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তু, এগুলো প্রত্যেকে সাধারণ নাম বোঝায়, এক জাতীয় ব্যক্তি বা বস্তুর কিন্তু সাধারণ নাম বোঝায়। যেমন রহিম ইজ এ গ্রেট পয়েট, রহিম কিন্তু একজন কবি। তা কবি কি একজন? অনেক আছে, তাই না? একটা জাত বোঝায়। তারপর হচ্ছে কিন্তু দ্য রোজ, গোলাপ ইজ হচ্ছে নাইস ফ্লাওয়ার, গোলাপ হচ্ছে কিন্তু ফুল, তা ফুলের ভিতরে কিন্তু এটা একটা জাত, এই যে রোজ। ওকে, তাহলে তুমি দেখো এই গেল কিন্তু কমন নাউন। আর কালেকটিভ নাউন এক জাতীয় কতগুলা ব্যক্তি বা বস্তুকে বোঝায়। তুমি ভালো করে খেয়াল করো, এখানে পার্থক্যটা হয়েছে এক জাতীয় ব্যক্তি বা বস্তু প্রত্যেকের নাম বোঝায়, মানে সিঙ্গেল নাম বোঝায়, যেমন রহিম, রোজ, এগুলো সিঙ্গেল। আর এই কালেকটিভ নাম হচ্ছে এক জাতীয় কতগুলা ব্যক্তি, এটা সিঙ্গেল না, এখানে অনেকজন, কতগুলা ব্যক্তি বা বস্তুকে কিন্তু বোঝায়। তো এটাকে মানে বস্তুকে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায়, যেমন একটা টিম, একটা দল হইতে পারে না, তো এটা সমষ্টি বোঝায়, এটা এককভাবে কাউকে বোঝায় না, একটা সমষ্টি বোঝায়, এটাকে আমরা বলতে পারি ভাইয়া কালেকটিভ নাম। একটু মাথায় রাখবা তোমরা। হ্যাঁ, আচ্ছা, আমি আশা করছি তোমরা এগুলো জানো, কারণ এগুলো আমি তোমাদের শিখাইছি। তো খেয়াল করো, এখানে বলছে কি এই জায়গাতে যে সাধারণত কনসোনেন্ট। আচ্ছা, এটা আমাদের কিন্তু গেল। তারপর আসি যে 3 নাম্বার টাইপ, সাধারণত প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। প্রপার নাউন কোনগুলা? যদি নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, এগুলো যদি কিন্তু বোঝায়। ফর এক্সাম্পল নজরুল একটা নির্দিষ্ট, তো এর আগে আর্টিকেল বসে না, কিন্তু পার্সোনাল প্রোনাউনকে প্রপার নাউনের সাথে তুলনা করা হলে প্রপার নাউনের পূর্বে এ বসে। আমরা জানি প্রপার নাউনের পূর্বে এ মানে হচ্ছে আর্টিকেল বসে না, তবে সেটা যদি পার্সোনাল প্রোনাউনকে প্রপার নাউনের সাথে কিন্তু কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এ বসে। যেমন ইউ আর এ নজরুল আইসি, তুমি হচ্ছে নজরুল, আমি এটা দেখেছি, তাহলে এখানে কম্প্যারিজন বুঝাচ্ছে, এই জন্য কিন্তু এ হয়েছে। তারপর হি থিঙ্কস, সে চিন্তা করতেছে, হি ইজ এ রবীন্দ্রনাথ, এখানে কম্পেয়ার বুঝাইছে যে সে এই জিনিসটা চিন্তা করতেছে রবীন্দ্রনাথের মতো, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এ বসবে। এখন তুমি কোশ্চেন করতে পারো যে পাইয়া পার্সোনাল প্রোনাউন কে? যেমন আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, হি, শি, দে, অর্থাৎ আমরা যে পার্সন পড়ছি না 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সেগুলাই। তো এটা নিয়ে আহামরি মাথা কামানোর কিছু না, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, বাদ দাও। তো দেখো টাইপ নাম্বার 4, সাস বা মেনি ইত্যাদি সিঙ্গুলার কমন নাউন হিসাবে ব্যবহৃত হলে এরপর এ বসে। তো মেনির পরে সহজ কথা এ বসে, এই এ বসছে, আর কিছুই না, আর কিছু পড়ার দরকার নেই, বাদ দাও। তারপর আছে টাইপ নাম্বার 5, থাউজেন্ড, মিলিয়ন, 100, ডজন, পেয়ার ইত্যাদির পূর্বে কিন্তু এ বসে। যেমন 100, এ 100, দেখো 100-এর আগে কিন্তু তোমার এ বসছে, 100-এর আগে কি বসছে? এ বসছে। তবে কিছু ফ্যারেজের সাথে এ বসে, একেবারে ফিক্সড। যে মেনি এ, যে প্লে এ রোল, অ্যাজ এ রেজাল্ট, এ ফার ক্রাই, এ গ্রেট মেনি, এ ভিট আর্লিয়ার, তো এই যে জিনিসগুলা, এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার এ বসবে। আচ্ছা, তারপর আসছে কিন্তু ভাইয়া এন এর ব্যবহার। আমরা এতক্ষণ দেখছি এ এর ব্যবহার, জাস্ট তুমি এই 5টা টাইপ ভালো করে আয়ত্ত করবা, মুখস্থ করার দরকার নাই, তুমি একটা বার রিডিং পড়ো, এনাফ ভাইয়া, তোমার কাছে একেবারে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখো এন এর ব্যবহার, আমরা এখন এন এর ব্যবহারটা দেখবো। এন এর ব্যবহারটা কি? সচরাচর আমরা কিন্তু জানি যে ভাওয়েল আছে 5টা, কি এ, ই, আই, ও, ইউ, এগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এন বসে। যেমন এন, এই এন ইল হেলথ, এই আইটা কিন্তু একটা ভাওয়েল,
আইটা কি একটা ভাওয়েল, তো আই যদি তোমার ভাওয়েল হয় তার আগে কিন্তু অ্যান বসবে। এই অ্যাংরি এ কিন্তু একটা ভাওয়েল, আবার এগুলোর ক্ষেত্রে অ্যান বসবে। সহজ কথা, যদি ভাওয়েল 5টা থাকে তার আগে অ্যান বসবে, সিম্পল। 2 নাম্বার, স্বাভাবিক সংক্ষিপ্ত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, যেমন অ্যান অনেস্ট ম্যান, এখানে উচ্চারণ কিন্তু হনেস্ট ম্যান না, এখানে কিন্তু উচ্চারণ কিন্তু অনেস্ট ম্যান। উচ্চারণটা কিসের মতো হয়েছে? এই ও কি, এই ওটা কি ভাওয়েলের মতো কিন্তু উচ্চারণ হয়েছে, কিন্তু উচ্চারণটা হওয়ার কথা ছিল হনেস্ট ম্যান, হনেস্ট নেক্সট এটা কিন্তু হওয়ার কথা, কিন্তু হয়েছে কি অনেস্ট হচ্ছে, কি হয়েছে অনেস্ট হয়েছে। তো অনেস্ট যেহেতু হয়েছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু তার আগে অ্যান বসছে, ক্লিয়ার। তারপর আসে এই শেষ, এই অ্যানের ব্যবহারটা কিন্তু এখানে শেষ। তারপর আসছে কিন্তু ভাইয়া দি এর ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, কোনো ব্যক্তি বা বস্তু, দোষ, গুণ, অবস্থা ইত্যাদি নির্দিষ্ট করে বুঝাইলেই দি বসে, কোনো সাউন্ড হবে না। তুমি বলতে পারো ভাইয়া জি কিন্তু একটা কনসোনেন্ট, তুমি বলতে পারো না, তুমি বলবো ভাইয়া এই যে জি যেহেতু কনসোনেন্ট তার আগে তো এ বসার কথা, কিন্তু ভাইয়া পুরো লাইনটা যদি পড়ো তুমি দেখবা এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। আর আমরা কিন্তু জানি যদি নির্দিষ্ট করে কোনো কিছু যদি বোঝায় তাহলে অবশ্যই তার আগে দি বসে। দি গ্রেট ফর দ্য ওয়েলথ, দ্য মেট্রিস, দ্য মেইবার, দ্য নেইভার পসেসিং হেলথ, এই যে দি, দ্য কে টু সাকসেস। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু দি ইউজ করবো যদি তোমাকে এখানে নির্দিষ্ট করে যদি বুঝায়, কি করে বুঝায়, নির্দিষ্ট করে যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে এখানে দি বসবে। ওকে, তারপর আছে কিন্তু কালেকটিভ নাউন কোনগুলো? কালেকটিভ নাউন যেমন এখানে মেজরিটি, পুলিশ, পাবলিক ইত্যাদি পূর্বে দি বসে, এগুলো আহামরি কিছু না, এগুলো পড়ার কোনো দরকার নাই। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি আমরা কিন্তু তোমাদের কিন্তু চেঞ্জিং সেন্টেন্সে এসএসসি 26 এবং 27 ব্যাচদের কিন্তু সুপারলেটিভ, কম্পারেটিভ এগুলো কিন্তু নাই, কিন্তু এসএসসি 28 ব্যাচ বা পরবর্তী ব্যাচগুলোতে কিন্তু এগুলো থাকবে ইনশাল্লাহ। এগুলো এই সুপারলেটিভ, কম্পারেটিভ যারা প্যারায় আসো একেবারে জলের মতো ক্লিয়ার, জাস্ট 2-3টা লাইন শিখাবো তোমার হয়ে যাবে। আচ্ছা, এখানে বলছে কি সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দি বসে কিরকম? এই যে এইটাই গ্রেটেস্ট কিন্তু একটা সুপারলেটিভ ফর্ম, কারণ তুমি চিন্তা করো খেয়াল করো গ্রেট এটা কিন্তু পজিটিভ ফর্ম, গ্রেটার, এই যে গ্রেটার এটা কিন্তু কম্পারেটিভ ফর্ম, আর গ্রেটেস্ট এটা কিন্তু তোমার সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ পজিটিভ ফর্ম, কম্পারেটিভ আর হচ্ছে কিন্তু তোমার সুপারলেটিভ। দেখো 3টা, তো এখানে কোনটা বসছে? গ্রেটেস্ট। তো সুপারলেটিভ ডিগ্রির পূর্বে অবশ্যই দি বসবে। আর গ্রেট এটার অর্থ হচ্ছে কিন্তু মহান, এটা একটা অ্যাডজেক্টিভ বোঝায়, কারণ আমরা কিন্তু অ্যাডজেক্টিভ জানি, দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, যদি 5টা জিনিস বোঝায় সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। তো গ্রেটেস্ট এটা দ্বারা বোঝায় কিন্তু অতি মহান, অনেক বেশি। তো এরকম যদি বোঝায় তাহলে তার আগে অবশ্যই আমাদের কিন্তু দি বসবে। ওকে, টাইপ নাম্বার 4, দিনের বিভিন্ন ভাগের ক্ষেত্রে দি বসে, যেমন ইন দ্য মর্নিং, খেয়াল করো, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। দেখো দিনের বিভিন্ন ভাগের সময়ের ক্ষেত্রে তোমার দি বসে। ওকে ফাইন। কতগুলো অদ্বিতীয় জিনিস আছে, যেমন চন্দ্র, সূর্য, পৃথিবী, আকাশ, মহাকাশ। চন্দ্র, সূর্য, পৃথিবী, আকাশ, মহাকাশ ইত্যাদির পূর্বে দি বসে। দিকে ফ্যামিলিয়ার দি বলা হয়, যেমন দ্য ওয়ার্ল্ড, খেয়াল করো, দ্য ওয়ার্ল্ড। তারপর দ্য আর্থ মানে কি ভাইয়া? পৃথিবী। আর্থ মানে কি? পৃথিবী, তার আগে দি বসবে, ওয়ার্ল্ডের আগে কিন্তু দি বসবে। তো কতগুলো অদ্বিতীয় জিনিস, অদ্বিতীয় মানে কি? এটার যেমন চন্দ্র একটা, সূর্য একটা, পৃথিবী একটা, আকাশ, মহাকাশ এগুলো অদ্বিতীয়, এগুলোর পূর্বে দি বসবে। ওকে, তোমরা জানো সংবাদপত্র, ধর্মগ্রন্থ, মহাকাব্য এর পূর্বে দি বসবে, যেমন এই যে বাংলাপিডিয়া, সংবাদপত্র, ডেইলি স্টার, প্রথম আলো, তারপর হচ্ছে এগুলোর পূর্বে দি বসবে। আবার আমি যদি বলি ধর্মগ্রন্থ, যেমন কোরআনের আগে কিন্তু দি বসছে, এগুলোর পূর্বে দি বসবে। এই লাইনগুলো তুমি একটু মাথায় রাখবা, এগুলো মুখস্থের কিচ্ছু না, একটাবার তুমি বুঝে পড়ো, তুমি এমনিতে ভাইয়া তুমি পারবা। ওকে ফাইন। পরে দেখো ক্রমিক সংখ্যার অবস্থান নির্দেশ করতে দি বসে, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তোমার ক্লাসের ভিতরে ফার্স্ট আছে না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আছে না, তো ফার্স্টের আগে দি বসবে, থার্ডের আগে দি বসবে, সেকেন্ডের আগে দি বসবে, মানে হচ্ছে এর পূর্বে বসবে। পর্বত শ্রেণী, দেখো পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ ইত্যাদি নামের পূর্বে কিন্তু দি বসবে। পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, যেমন হিমালয়াস এর পূর্বে কিন্তু দি বসবে, এর পূর্বে কিন্তু দি আসছে। হিমালয়াস এর পূর্বে কি আসছে? দি আসছে। রেলওয়ে, উড়োজাহাজ, জাহাজ এগুলোর পূর্বে কিন্তু দিয়ে আসবে, যেমন এই যে দ্য কর্ণফুলি এক্সপ্রেস, এই কর্ণফুলি এর পূর্বে কিন্তু দিয়ে আসছে। টাইটানিক এর পূর্বে কিন্তু দিয়ে আসছে। তো রেলওয়ে, উড়োজাহাজ, জাহাজ এগুলোর পূর্বে কিন্তু তোমার কি বসবে? এগুলোর পূর্বে কিন্তু তোমার দি বসবে। কোনো কিছুর বিশেষ কোনো অংশকে বোঝায়, যদি বোঝায় তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু তোমার দি বসবে, যেমন আই লাইক দ্য ইয়েলো পার্ট, মানে হচ্ছে হলুদ অংশ, অফ অ্যান ইগের ডিমের একটা হলুদ অংশ, এর একটা অংশ
পার্ট এর আগে কিন্তু দি বসছে, বলছে না কোনো কিছুর বিশেষ কোনো অংশ এর পূর্বে দি বসবে। দিকের নামের পূর্বে দি বসে, যেমন ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, মানে হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তো এই দিকের নামের পূর্বে কিন্তু দি বসবে, এটা সিম্পল। নদী, সাগর, মহাসাগর এগুলোর পূর্বে দি বসবে, একেবারে ফিক্সড করা, সেল মারা। যেমন পদ্মা নদীর আগে দি বসবে, মেঘনা নদীর আগে দি বসবে। সাধারণত রোগের নামের পূর্বে দি বসে না, রোগের নামের পূর্বে দি বসে না, তবে কতগুলো রোগ আছে সেগুলোর পূর্বে কিন্তু তোমার দি বসবে। যেমন খেয়াল করো, দ্য গার্জ, দ্য মেলস, তারপর হচ্ছে এগুলোর পূর্বে কিন্তু দি বসে। তারিখের পূর্বে দি বসে, যেমন 21শে ফেব্রুয়ারি, তার পূর্বে কিন্তু তোমার কি বসবে, দি বসবে। আচ্ছা, এখানে কিন্তু বলছে যে কম্পিটিটিভ ডিগ্রিতে দুইজনের মধ্যে তুলনা করতে বোঝাতে দি ব্যবহৃত হয়। যেমন হি ইজ দ্য বেটার, সে কিন্তু অনেক ভালো, অফ দ্য টু ব্রাদার, দুই ভাইয়ের ভিতরে, তাই না? তাহলে এটা কিন্তু কম্পারেটিভ করা হয়েছে, তুলনা করা বুঝাইছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে দি বসবে। এরপর আসি কোন জায়গায় তোমার হচ্ছে এই অমিশন অফ এ অথবা এন, মানে কোন জায়গায় এ অথবা এন বসবে না, এগুলো তুমি ইচ্ছা করলে এগুলো পড়ে নিতে পারো, এগুলো আসলে অতটা ইম্পর্টেন্ট না। আবার কোন জায়গায় দি বসবে না, জাস্ট তুমি ইচ্ছা করলে এগুলো পড়ে নিতে পারো, তুমি ইচ্ছা করলে এগুলো পড়ে নিতে পারো, বাট তোমাদের জন্য আর লাগবে না, যতটুকু তোমাদেরকে দেখাইছি জাস্ট এতটুকু দেখলি এনাফ। মজার কিছু বিষয় আছে। মজার বিষয় কি জানো? মজার বিষয় কি জানো? আমার স্কুলে যাওয়ার ক্ষেত্রে স্কুলের পূর্বে কোনো আর্টিকেল বসে না, জানো? কিন্তু বাবা যদি স্কুলে যায়, তোমার বাবা যদি স্কুলে যায়, তার আগে কিন্তু দি বসবে। কাহিনীটা বুঝছো? কাহিনীটা তুমি একটু চিন্তা করো। ধরো তুমি যদি স্কুলে যাও, তাহলে অবশ্যই তোমার আগে কিন্তু আর্টিকেল বসবে না, স্কুলের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু তোমার বাবা যদি স্কুলে যায়, তাহলে তার আগে আর্টিকেল বসবে। তার খেলাটা কি তুমি দেখো, যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, কোনো আর্টিকেল বসে নাই। কিন্তু মাই ফাদার, আমার বাবা, গোস টু দ্য স্কুল, আমার বাবা স্কুলে যায়। খেয়াল করছো? দুইটা সেন্টেন্স, দুইটা এই যে বাক্য, এই দুইটা বাক্যের ভিতরে দেখো, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো যে আই গো টু স্কুল অর্থ কি? আমি স্কুলে যাই। মানে তুমি যদি স্কুলে যাও, তাহলে এই ক্ষেত্রে এই স্কুলের আগে কোনো আর্টিকেল তুমি বসাইতে পারবা না। কিন্তু তোমার বাবা দেখো, মাই ফাদার, আমার বাবা, গোস টু দ্য স্কুল, আমার বাবা স্কুলে গিয়েছে, এই স্কুলের আগে কিন্তু দি বসছে। এটা একটা মজা। আমি যখন পুরো পিডিএফটা দিব, তুমি এখানে কিছু মজার জিনিস দেখতে পারবা। আরও আছে, আরও আছে। এভাবে ব্যাড, মস্কিউট, তারপর হসপিটাল, প্রিজন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি স্থানগুলো যদি সাধারণ অর্থে প্রাইমারি পারপোজ ব্যবহৃত হয়, তখন এর পূর্বে দি বসে না। কিন্তু স্থানগুলো যদি বিশেষ উদ্দেশ্য যদি হয়, যে একটা উদ্দেশ্যে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দি বসবে। যেমন তুমি স্কুলে যাও, তুমি ডেলি স্কুলে যাও, এখানে কি এটা সিম্পল একটা জিনিস। কিন্তু তোমার বাবা যদি স্কুলে যায়, অবশ্যই তুমি একটা কোনো না কোনো আকাম গড়াইছো, স্কুলের ভিতরে কোনো একটা আকাম গড়াইছো, নাহলে কোনো একটা কিছু একটা আছে, একটা উদ্দেশ্য আছে, যে তোমার বাবা স্কুলে যাওয়ার এখানে একটা উদ্দেশ্য আছে। কিন্তু তুমি স্কুলে যাওয়ার কোনো উদ্দেশ্য তো নাই, তুমি তো যায় ভণ্ডামি করবা, তাই না? ভণ্ডামি করো না? আচ্ছা, জাস্ট আমি একটু মজা করছি। তো এটাই তো, উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা কিন্তু দি ইউজ করবো, নাহলে কিন্তু তুমি দি ইউজ করতে পারবা না। তো এই গেল কিন্তু আমাদের ভাইয়া আর্টিকেল। আর আমরা তো আগে থেকেই পার্টস অফ স্পিচ কিন্তু শিখছি, বাস কমপ্লিট। এখন আমরা খেলবো, এখন আমরা উইথ ক্লোজ নিয়ে খেলবো। দেখি এই খেলায় কে কে অংশগ্রহণ করতে পারো। হ্যাঁ, দেখা যাক কে কে পারো। এই যতক্ষণ এই যে তোমাদেরকে এত সুন্দর করে পার্টস অফ স্পিচের প্রত্যেকটা প্রকার এবং এই আর্টিকেল, প্রিপোজিশন এত সুন্দর করে কভার করে দিছি, এখন দেখা যাবে যে কারা কারা পারো। ওকে, আমরা দেখো, এখন আমরা কিন্তু এই যে উইথ ক্লাউজ যেগুলো আছে বিগত বছরেতে, সেগুলো আমরা সলভ করব। তবে সলভ করার আগে আমি একটু হালকা পাতলা টাচ দিতে চাই, একটু হালকা পাতলা আমি টাচ দিব। কোথায় আমি টাচ দিব জাস্ট দেখো, তুমি একটু খেয়াল করো, তাহলে তুমি বুঝতে পারবা যে আমি কি বলতে চাচ্ছি। ওকে ভাইয়া, যে তুমি একটু খেয়াল করো, আমরা নাউনের ক্ষেত্রে একটু দেখি, নাউনের ক্ষেত্রে আমরা একটু দেখি। হ্যাঁ, তুমি বুঝতে পারবা পজিশন অফ নাউন, নাউন কোন জায়গায় বসে। আর্টিকেলের পর নাউন হয়, এটা তুমি জানো না? আর্টিকেলের পর নাউন হয়, এটা কে কে জানো বলো তো? নাউন, আমি যদি গরিবের লিস্ট করি, 1 নম্বরে কিন্তু নাউন আছে, আমি ছিলাম। আর ডিটারমিনার, অর্থাৎ নাউনের আগে ডিটারমিনার বসে, মনে আছে? নাউনের পর প্রোনাউন, প্রোনাউন পর অ্যাডজেক্টিভ, আবার নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আগে ডিটারমিনার। ডিটারমিনার কি ছিল? এ এন দি, এগুলোই তো, এগুলো না অনেকগুলো কিন্তু ছিল। তাহলে ওই এ এন দি কি আর্টিকেল না? তাহলে নাউনের আগে আর্টিকেল বসে না, মানে নাউনের আগে আর্টিকেল বা আর্টিকেলের পর নাউন বসে না, সিম্পল। এটা গেল আমাদের। তারপর আসে কিন্তু আর্টিকেলের পর একটা মাত্র অর্থ থাকে, সেটা নাউন হয়, অর্থাৎ আর্টিকেলের পর নাউন হয় বা নাউনের আগে আর্টিকেল বসে, খেলা শেষ। তারপর তুমি দেখো প্রিপোজিশনের পর একটা মাত্র, অর্থাৎ নাউনের আগে প্রিপোজিশন বসে, নাউনের আগে প্রিপোজিশন বসে বা প্রিপোজিশনের পর নাউন বসে, শেষ আমাদের এটা। তারপর দেখো প্রিপোজিশনের পর নাউন হয়, প্রিপোজিশনের পর কি হয়? নাউন হয়, শেষ। মানে নাউনের আগে প্রিপোজিশন বসে। আর্টিকেল এবং প্রিপোজিশনের পর নাউন হয়, মানে নাউনের আগে প্রিপোজিশন, প্রিপোজিশনের আগে আর্টিকেল হয়। ওয়াও,
নাউনের আগে প্রিপোজিশন, প্রিপোজিশন আগে আর্টিকেল হয়। তার মানে কি আমরা যে 2 নাম্বারটাকে যে বাদ দিছিলাম প্রিপোজিশন, এটা কিন্তু আমাদের ধরা উচিত ছিল, ওখানে একটু মিস্টেক হয়েছে যে নাউনের আগে তুমি প্রিপোজিশন বসাইতে পারবা, নাউনের আগে প্রিপোজিশন, প্রিপোজিশনের আগে আর্টিকেল কিন্তু বসে, ফাইন। তারপর তুমি দেখো এখানে খেয়াল করো, প্রিপোজিশন কিন্তু বলছে ভাইয়া এটা প্রিপোজিশন, এটা কিন্তু তোমার বুঝতে হবে ভাইয়া প্রিপোজিশন কোনটা, এটা কিন্তু তোমার প্রোনাউন না, প্রোনাউন না, এটা কিন্তু তোমার প্রিপোজিশন, বুঝছো? ওই যে প্রিপোজিশনে তোমাদের আমি কিন্তু শিখাইছি আলাদা করে, যে তোমাদের এখন বর্তমানে 5 মার্ক করে আসছে সেটা, ওকে। তারপর পজিটিভের পর নাউন হয়, কি হয়? পজিটিভের পর নাউন হয়। এখন অনেকেই তোমরা কোশ্চেন করবে নাউনের আগে পজিটিভ, ওই যে তোমরা ডিটারমিনারের ভিতরে যা পড়ছো তার ভিতরে কিন্তু ভাইয়া পজিটিভ আছে, তার মানে আমরা বলতে পারি নাউনের আগে কিন্তু পজিটিভ হয়, আমি দেখাচ্ছি। আবার নাউনের আগে যদি একটা ওয়ার্ড থাকে বা নাউনের আগে পজিটিভ হয়, এটাই কিন্তু বলছে। তারপর তুমি খেয়াল করো যে ডিটারমিনারের পর একটি নাউন, মানে নাউনের আগে ডিটারমিনার, ওই একই কথা। ডিটারমিনার বলতে আর্টিকেল বুঝাইছে, প্রিপোজিশন বুঝাইছে, পজিটিভ বুঝাইছে, একই জিনিস। তারপর দেখো নাউনের এই যে এর মাঝে ডিটারমিনার ও প্রিপোজিশনের মাঝে নাউন হয়, খেয়াল করো ডিটারমিনার আর প্রিপোজিশন ঠিক তার মাঝখানে কি বসবে? নাউন বসবে। তার মানে আমি বলতে পারি কি, তার মানে আমি কি বলতে পারি, নাউনের আগে আমরা জানি ডিটারমিনার বসে, আবার নাউনের পর প্রিপোজিশন বসে, ঠিক আছে? এটা কিন্তু আমি বলতে পারি। আচ্ছা, এরপরে আমাদের এটা আর লাগবে না, অ্যাডজেক্টিভ এবার, অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, আমরা জানি এটা পড়ছি। আবার নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, পড়ছি আমরা, পড়ছি। তারপর দেখো নো, এনি, মেনি, মাচ, নো, এনি, মেনি, মাচ এবং ব্যক্তিবাচক অবজেক্টের পর নাউন হয়, নো, এনি, মেনি, মাচের পর কি হয়? নাউন হয়, বা নাউনের আগে নো, এনি, মেনি এগুলো যদি থাকে এগুলোর পর কিন্তু তোমার নাউন হয়, ওকে। তারপর দেখো আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, পজিটিভের পর নমিনাল কম্পাউন্ড, একাধিক নাউন বা একটি নাউন ফ্রেজ হিসাবে নাউন হয়, অর্থাৎ আর্টিকেলের পর নাউন হইবে, অ্যাডজেক্টিভের পর নাউন হইবে, প্রিপোজিশনের পর নাউন হইবে, পজিটিভের পর নাউন হইবে, এগুলো কিন্তু আমরা জানি, এগুলো কিন্তু আমরা আগেই শিখছি। ভার্বের পুরো কনসেপ্টটা তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিছিলাম, ওকে। তো যদি আমাদের ক্লিয়ার, এই শেষ, আর কিচ্ছু লাগবে না, এই শেষ, মানে কোন জায়গায় কি হয় না হয় এটাই। তাহলে যদি ক্লিয়ার হয়, যদি ক্লিয়ার হয় ভাইয়া, যদি ক্লিয়ার হয় তাহলে তুমি একটু খেয়াল করো, একটু খেয়াল করো, আমরা বিগত বছরে কিন্তু কোশ্চেনগুলো এখন একটু অ্যানালাইসিস করব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। ঢাকা বোর্ড 2024, তোমরা বলো ভাইয়া 24 শুধু না, তোমাদের 25-এর কোশ্চেন, 26-এর কোশ্চেন, সকল কোশ্চেন কিন্তু আমি তোমাদের সমাধান করে দিব। বাট তুমি একটু খেয়াল করো, তোমাদের সুবিধার্থে একটু বাংলা আমি কিন্তু রেখেছি। দেখো বলছে কি কাপ্তাই হ্রদ পাহাড়ি জেলা রাঙামাটিতে অবস্থিত, ফাইন। তাহলে দেখো দা কাপ্তাই, কাপ্তাই লেক, লেক অর্থ কিন্তু হ্রদ, কাপ্তাই হ্রদ ইজ হচ্ছে লোকেটেড, লোকেটেড অর্থ হচ্ছে কিন্তু অবস্থিত, ইন দ্য হিলি, হিলি দ্বারা বোঝায় কি? পাহাড়, পাহাড়ে, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট অর্থ জেলা, কোথায়? অফ রাঙামাটি, তো রাঙামাটি জেলায় অবস্থিত, বুঝছো? দ্য কাপ্তাই, কাপ্তাই লেক অর্থ হ্রদ, ইজ লোকেটেড অর্থ হচ্ছে অবস্থিত, ইন দ্য হিলি পাহাড়ি, ডিস্ট্রিক্ট জেলায়, অফ রাঙামাটি, রাঙামাটি কিন্তু জেলায় অবস্থিত। তারপর দেখো এটি বাংলাদেশের ড্যাশ হ্রদ, খেয়াল করো, তাহলে দিস ইজ, এটি হচ্ছে দ্য ড্যাশ লেক হ্রদ ইন বাংলাদেশ, বাংলাদেশে। তাহলে এটা বাংলাদেশের একটা হইতে পারে বড় একটা হ্রদ, তোমার উপরে কিন্তু উইথ ক্লোজ অপশন থাকবে, বড়র ইংরেজি কি ভাইয়া? বিগ, তাহলে এটা কিন্তু এ হবে। তাহলে দিস ইজ, এটা হচ্ছে দ্য ড্যাশ লেক, লেক অর্থ কি? হ্রদ, হ্রদ কি? একটা নাউন, নাউনের আগে কি বসে? হ্রদ, এর একটা নাউন না, এর একটা নাম না, নাউনের আগে অনেক কিছু বসে। তুমি একটু নর্মালি চিন্তা করো, তার চেয়ে সবচেয়ে বড় বিষয় দেখো, এই যে দি, দি কি ভাইয়া বলো তো? দি কি? একটু মনোযোগটা দাও, দি কি? আমি কিন্তু বলতে পারি যে এই দিটা হচ্ছে একটা ডিটারমিনার, আমরা কিন্তু জানি। আর এইটা কি? একটা নাউন। তোমার এইটাই আন্দাজ করতে হবে যখন তুমি সমাধান যাবা। এই খেয়াল করো, পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীকে আমি বলতেছি, বিশেষ করে যারা আমার প্রাইভেট ব্যাচে আছো, আমি তোমাদেরকে বলতেছি এটা কিন্তু কি? একটা নাউন। আর এইখানে কি? এইখানে কি? দি কি? দিটা কি? দিটা হচ্ছে কিন্তু একটা তোমার ডিটারমিনার। তাহলে বলো তো, আমরা জানি নাউনের আগে ডিটারমিনার হয়, আবার নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে ডিটারমিনার, রাইট? আবার নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে ডিটারমিনার, এভাবে না? সব কিছু কিন্তু এইভাবে, রাইট? তাহলে তুমি একটু ডিপলি ভাবো, এটা একটা নাউন আর এটা একটা কি? এটা একটা ডিটারমিনার। তো আমরা এর আগে কিন্তু বসাইতে পারি একটা অ্যাডজেক্টিভ, তাহলে আমরা বিগ, বিগ এটার একটা কি হবে? কি ফর্ম হবে? আবার তুমি চিন্তা করো, আরেকভাবে চিন্তা করতে হবে, দি কিন্তু কি? দি থাকে সুপারলেটিভের ক্ষেত্রে, তাহলে এখানে একটা সুপারলেটিভ ফর্ম হবে, বিগ, বিগার, বিগ, বিগার, বিগেস্ট হবে, এখানে কি বসবে? বিগেস্ট। তুমি খেয়াল করো, এই বিগেস্টটা এটা যেভাবে সুপারলেটিভ ফর্ম, আবার এই বিগেস্টটা এটা কিন্তু তোমার একটা অ্যাডজেক্টিভ, কারণ বিগেস্ট এটা বড়, অনেক বড়, অনেক বড় কিন্তু এখানে কিন্তু বুঝাচ্ছে। তা অনেক বড় যদি বুঝায় ভাইয়া, অনেক বড় যদি এখানে বুঝায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এখানে
এটা কি বোঝাচ্ছে বলো, একটু চিন্তা করো, একটু চিন্তা করো, এটা কি? কথা বলে না, এটা বলো, প্রত্যেকে বলো, এটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, এই 5টা জিনিস বোঝায়। তাহলে এটা একটা অবস্থা বুঝিয়েছে, এটা বড় নাকি ছোট, জাস্ট এটা একটা অবস্থা। ওকে, তাহলে তুমি চিন্তা করো ভাইয়া, তুমি চিন্তা করো, এটা একটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কি বসছে? ডিটারমিনার। ফাইন, এরপর আসছে কিন্তু ভাইয়া পরের লাইন। পরে কি বলছে? যে এই হ্রদের সৌন্দর্য সকলের কাছে কিন্তু সুপরিচিত। তাহলে দ্য ড্যাশ বিউটি, বিউটি অর্থ সৌন্দর্য, অফ দিস অর্থ এই, লেক অর্থ হ্রদ, ইজ হচ্ছে ওয়েল নন, ওয়েল নন অর্থ কিন্তু তোমার সুপরিচিত বা পরিচিত, টু ওয়াল সবার কাছে। এই হ্রদের কিন্তু সৌন্দর্য সবার কাছে কিন্তু সুপরিচিত, তাই না? তাহলে দ্য ড্যাশ বিউটি, বিউটি অর্থ কিন্তু তোমার সৌন্দর্য। তাহলে তুমি একটু ডিপলি ভাবো, আর কি একটা ডিটারমিনার, আর এটা কি একটা সৌন্দর্য, সৌন্দর্যটা একটা গুণ বোঝায় না ভাইয়া? বলো তোমার এখানে কি বসবে, কে কে বলতে পারবা? আমরা কিন্তু জানি, আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি এইখানে এই যে বিউটিটা না, বিউটি অর্থ সৌন্দর্য, এটা একটা নাউন বোঝায়। তো নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে ডিটারমিনার, তাহলে এখানে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আমি বলতে পারি কি এই হ্রদের সৌন্দর্যটা, এই যে কাপ্তাই হ্রদের কথা বলছে, এই সৌন্দর্যটা সবার কাছে পরিচিত। তাহলে এটা একটা নাউন, নাউনের আগে কিন্তু আমরা জানি একটা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে তুমি খেয়াল করো যে এটা আসলে কিন্তু কি হইতে পারে, এই যে নেচার আছে, ন্যাচারাল হবে, এখানে কিন্তু ন্যাচারাল হবে, কি হবে? ন্যাচারাল। কেন? আমি যদি এই ন্যাচারালটা ইউজ করি, ন্যাচারাল, এই ন্যাচারালটা যদি ইউজ করি, তুমি একটু ডিপলি ভাবো, নাউন, এই ন্যাচারাল অর্থ কি? প্রাকৃতিক। এটা কিন্তু তোমার একটা অ্যাডজেক্টিভ বুঝাইছে, গুণ বুঝাইছে। তো এর আগে কিন্তু তোমার কি বসছে? ডিটারমিনার কিন্তু বসছে। ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর আসে কিন্তু পরেরটা, যে এই বিশাল হ্রদটি মাইলের পর মাইল বিস্তৃত এবং বিভিন্ন অংশ স্পর্শ করে, বিশেষ করে রাঙামাটি জেলা, রাঙামাটি কিন্তু জেলা, তাই না? তাহলে তুমি একটু ডিপলি ভাবো, তুমি চিন্তা করো, দিস হিউজ লেক স্ট্রেটস ফর মাইলস টাচিং ডিফারেন্ট পার্টস অফ, এখানে কিন্তু শিওর পার্ট অফ বসবে। পার্ট অফ অর্থ কি? অংশ। কিসের অংশ? রাঙামাটির। আমরা কিন্তু জানি এই অফ কিন্তু একটা প্রিপোজিশন, আমরা প্রিপোজিশনে কিন্তু পড়ে আসছি, র বা এর থাকলে এক্ষেত্রে কিন্তু তোমার অফ ব্যবহৃত হয়, যে অফ রাঙামাটি ডিস্ট্রিক্ট, রাঙামাটি জেলার, র বুঝাইছে, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে অফ বসছে। তাহলে এটা কিন্তু সি নাম্বারে অফ বসবে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এরপর তুমি দেখো পরটা বলছে কি, যে চারপাশে উঁচু পাহাড়ের সারি কিন্তু রয়েছে, তাই না? তাহলে দেখো দিস হিউজ লেক স্ট্রেটস, আচ্ছা সরি এটা না, এরপর হচ্ছে দেয়ার আর রোস অফ হাই দ্বারা বোঝায় কিন্তু উঁচু, মাউন্টেন, অল রাউন্ড মানে কিন্তু চারপাশে। তো চারপাশে কিন্তু উঁচু পাহাড়ের সারি রয়েছে, পাহাড়ের মাঝখানে হ্রদের জল আঁকাবাঁকা ভাবে প্রবাহিত কিন্তু হচ্ছে। তাহলে তুমি চিন্তা করো যে বিটুইন অর্থ কিন্তু মাঝখানে, দ্য হিল অর্থ কিন্তু পাহাড়, তো পাহাড়ের কিন্তু মাঝখানে, ফ্লোস প্রবাহিত হচ্ছে, দ্য লেক হ্রদ, ওয়াটার মানে পানি, হ্রদের পানি, ইন এ জিগজ্যাগ ড্যাশ, জিগজ্যাগ হইতে পারে ওয়ে অর্থ কিন্তু পথ। এখন তুমি বলবা যে ভাইয়া জিগজ্যাগ মানে কি? এখানে ওয়েও বা কেন বসলো, রাইট? ওয়েটাও কেন বসলো? জিগজ্যাগ ওয়ে অর্থ কিন্তু পথ, এটা হচ্ছে আঁকাবাঁকা পথ, জিগজ্যাগ দ্বারা কিন্তু বুঝে ভাইয়া তোমার আঁকাবাঁকা, আর ওয়ে মানে কিন্তু তোমার এটা একটা পথ। এখন তুমি একটা কোশ্চেন করতে পারো যে ভাইয়া হ্যাঁ, তুমি এখন কোশ্চেন করতে পারো যে এটা কিরকম কি হইলো ভাইয়া? তুমি দেখো ওয়ে, এই যে জিগজ্যাগ অর্থ আঁকাবাঁকা, এটা কিন্তু অবস্থা বুঝেছে, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। আর এ মানে কিন্তু একটা ডিটারমিনার, অ্যাডজেক্টিভের আগে ডিটারমিনার আসছে, তার মানে অবশ্যই এখানে নাউন আসবে। তাহলে এই ওয়ে অর্থ পথ, এটা একটা নাউন, কারণ আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অর্থাৎ ডিটারমিনার কিন্তু বসে, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। ওকে ফাইন। এটা তারপর আসছে কিন্তু দেখো, এর তলদেশ জলে ডুবে আছে, দূর থেকে দেখলে মনে হয় পাহাড়গুলি জলের উপর কিন্তু ভাসছে, তাই না? তাহলে দ্য বটম অফ, তলদেশে, অফ দ্য আর্থ দ্য সাবমার্সড ইন ওয়াটার, মানে এটা কিন্তু তোমার কি হচ্ছে, মানে জলে ডুবে আছে, এটা মনে হচ্ছে যে এর তলদেশ জলের কিন্তু ডুবে আছে, তাই না? তাহলে আমরা কিন্তু বলতে পারি দ্য বটম অফ দ্য, এই তল মানে পাহাড়ের তলে, এটা কিন্তু তোমার হইতে পারে পাহাড়ের তলে, তাহলে এটা কিন্তু ই নাম্বার হিল হবে। হিল অর্থ কিন্তু তোমার পাহাড়। তুমি একটা জিনিস চিন্তা করো, হিল মানে কিন্তু পাহাড়, এটা একটা নাউন, তো নাউনের আগে আমরা তো জানি এমনিতে ডিটারমিনার হয়, তো দি বসছে, তো দ্য হিল পাহাড়, আর সাবমার্স ইন ওয়াটার, এই পাহাড়ের তলে বা পাহাড়ের এই যে তলদেশে কিন্তু ডুবে আছে, দূর থেকে মনে হয় যে পাহাড়গুলি কিন্তু জলের উপর কিন্তু বাড়ছে। তাহলে তুমি চিন্তা করো যে হোয়েন যখন ওই লুক আমরা যখন তাকাই অ্যাট দেম, তাদের দিকে, ফর্ম হতে ডিস্টেন্স, একটা দূর থেকে, তাহলে ইট সিমস, এটা মনে হয়, দ্যাট যে কি মনে হয়, দ্য হিলস মানে কিন্তু তোমার পাহাড়, তাহলে তার আগে একটা ডিটারমিনার বসবে, দ্য হিলস,
কারণ এখানে নির্দিষ্ট করে পাহাড়কে কিন্তু বুঝাইছে, এটা একটা আর্টিকেল। দি কেন হয়েছে? কারণ পাহাড়কে কিন্তু নির্দিষ্ট করে কিন্তু বুঝাইছে, তার মানে এই জন্য এফ নাম্বারটা হবে কি, এই যে দি হবে কিন্তু। দ্য হিলস, পাহাড়গুলো আর ফ্লোটিং, ফ্লোটিং দ্বারা কি বুঝে ভাইয়া? ভাষা, ভাসতেছে অন ওয়াটার, পানির উপরে। ওকে, গেল আমাদের এটা। এবং এর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয় প্রতি বছর প্রচুর সংখ্যক প্রকৃতিপ্রেমী এটিকে আকর্ষণ করে। তাহলে তুমি চিন্তা করো, একটু খেয়াল করো, বিং অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্ট দ্বারা কিন্তু বোঝায় আকর্ষণ করে, ড্যাশ ইটস ক্যাপটিভেটিং। এখন তুমি চিন্তা করো বিইং অ্যাট্রাক্ট, এই বিইং অ্যাট্রাক্ট আমরা যদি একটু চিন্তা করি, প্যাসিভের কথা কিন্তু যদি আমরা চিন্তা করি ভাইয়া, ভালো করে চিন্তা করো। আমি তোমাদের টেন্স শিখাইছি, টেন্সের পরে আমি যে তোমাদের বাকি 9 প্রকার মনে আছে, প্যাসিভের ক্ষেত্রে কি পড়াইছিলাম যে ভাইয়া বিইং থাকে, ভার্বের 3 নং থাকে, তারপরে অবশ্যই কিন্তু বাই থাকে। তাহলে বাই বসবে এখানে, বুঝছো তুমি? আমার কথা বুঝতে পেরেছো যে এটা কেন কেন এই জায়গাতে কিন্তু বাই বসছে? তুমি বুঝতে পারছো? আবার বাই দ্বারা কিন্তু ধারা বা প্রকাশ অর্থে কিন্তু বোঝায়। তো বিইং অ্যাট্রাক্ট ভার্বের 3 নং, তার আগে কিন্তু বিইং আছে, তার মানে এখানে বাই বসবে, এটা ফিক্সড, সেল মারা। তো এই ভার্বের 3 নং এর আগে যদি বিইং থাকে, বিইং এর পর ভার্বের 3 নং, তারপর অবশ্যই কিন্তু বাই বসবে। ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি, ন্যাচারাল বিউটি মানে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য আছে, সৌন্দর্যের প্রতি কিন্তু আকৃষ্ট হয়। তো ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যের উপর আকৃষ্ট হয় এভরি ইয়ার, প্রত্যেক বছর, এ গ্রেট নাম্বার অফ, প্রচুর সংখ্যক। নেচার লাভার, নেচার অর্থ কিন্তু প্রাকৃতিক লাভার, প্রেমীরা, ড্যাশ ইট মানে এটা ভিজিট করে, এটা কি করে থাকে? ভিজিট। তাহলে এটা সিম্পলি এইচ নাম্বার ভিজিট হবে। তাহলে এটা কি করে? ভিজিট করে। কি করে ভাইয়া? ভিজিট করে। ওকে, এখন তুমি বলবো যে ভাইয়া এখানে কাহিনীটা কি? ভাইয়া তুমি চিন্তা করো, লাভার্স, লাভার্স দ্বারা কি একজন দুইজন বুঝাইছে? একজন বুঝাইছে না, লাভার্স এস আছে, এটা প্লুরাল। প্লুরালের পরে যেটা আসছে এখানে তুমি খেয়াল করো, প্লুরালের পরে, এটা যেহেতু প্লুরাল, এর পরে যে ভার্বটা আসবে তার সাথে কখনো এস অথবা ইএস যুক্ত হবে না। এটা আমরা কোথায় পড়ছি? রাইট ফর্ম অফ ভার্বে পড়ছি, মনে আছে? যে যদি তোমার দেখো এই লাভার্স এখানে কিন্তু অনেকজন বুঝেছে, প্লুরাল বুঝাইছে। যদি প্লুরাল হয় তারপরে যে ভার্বটা আসে তার শেষে এস অথবা ইএস কখনো যুক্ত হবে না, তার মানে লাভার্স ভিজিট করে এটি। আচ্ছা, তারপর দেয়ার ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট, আয়োজন করা হয় ফর বোট, নৌকার জার্নি, অ্যাজ ওয়েল এ নাম্বার অফ, এখানে কিন্তু বসবে এ নাম্বার অফ, এটা একটা ফেস, এ নাম্বার অফ এসে গেছে, এ নাম্বার অফ, বুঝছো? এ নাম্বার অফ একটু মাথায় রাখবা। বা সংখ্যক, কালারফুল বোট মানে হচ্ছে বোটের কথা বলছে, নৌকা, রঙিন নৌকা প্রস্তুত করা হয়, মানে পর্যটকদের স্বাগত জানাতে বেশ কিছু রঙিন নৌকা কিন্তু প্রস্তুত করা হয়, তার মানে এই নাম্বার অফ এটা এসে গেছে, এটা একটা ফ্রেজ কিন্তু আমি বলতে পারি। লাস্টটা দেখো, এ ড্যাশ বেস অফ অলওয়েজ বোয়িং, এইখানে আমি যদি বলি যে ভাইয়া এটি পর্যটকদের শীতল করে এবং তাদের মনকে প্রশান্ত করে, এবং এখানে বাতাস কিন্তু সর্বদা কিন্তু বয়ে চলে, তাহলে তুমি দেখো এ ড্যাশ বেস ইজ অলওয়েজ বোয়িং, এখানে কিন্তু বাতাসটা কিন্তু প্রবাহিত হয়। তার মানে তুমি চিন্তা করো, আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভের আগে কিন্তু তোমার কি বসবে? ডিটারমিনার বসবে। তাহলে এখানে লাস্ট আছি বাকি, এখানে তো বায়োটা হয়েছে, বাই কিন্তু হয়েছে, তার মানে আমি এখানে আছে একমাত্র এই জেন্টাল, তাহলে এখানে কিন্তু জেন্টাল বসবে, জেন্টাল। এই জেন্টাল মানে কিন্তু অ্যাডজেক্টিভ, আর বেস্ট মানে কিন্তু নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে, অ্যাডজেক্টিভের আগে কিন্তু ডিটারমিনার বসছে। তুমি অর্থ মিলাও বা শেষ, এটাই আমাদের পুরোপুরি আমাদের কমপ্লিট। বলো ভাইয়া ঢাকা বোর্ড 2024টা পানি কিনা? এবং তোমরা যারা খেয়াল করছো দেখো এখানে আমি কি বুঝাইছি, ভালো করে দেখো, ভালো করে তাকাও। লেক অর্থ হ্রদ, এটা একটা নাউন, আর দি এটা একটা ডিটারমিনার। তো এটা যদি থাকে তাহলে মধ্যে কিছু অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে, কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ, তার আগে ডিটারমিনার। ফাইন, নেক্সট আছে কিন্তু দেখো বিউটি, এটা একটা নাউনের আগে অবশ্যই অ্যাডজেক্টিভ, ন্যাচারাল এটা একটা অ্যাডজেক্টিভ, প্রাকৃতিক, আর দি একটা কি? ডিটারমিনার। ফাইন, এবার দেখো এই যে পার্টস অফ, অংশ, রাঙামাটি জেলা র বুঝাইছে, এই জন্য কিন্তু অফ হয়েছে। আবার পার্টসের পরে অফ বসে, এটা একটা ফ্যারিস টাইপের তুমি ধরে নিতে পারো। ফাইন, এবার দেখো এ জিগজ্যাগ ওয়ে, তাহলে তুমি চিন্তা করো এ একটা ডিটারমিনার, জিগজ্যাগ একটা অ্যাডজেক্টিভ, আমরা জানি অবশ্যই তারপর নাউন হয়, তার নাউনের আগে অ্যাডজেক্টিভ, তার আগে কি? ডিটারমিনার। ফাইন, তারপর দেখো দ্য বটম অফ দ্য হিল দ্বারা বোঝায় কিন্তু তোমার পাহাড়, দ্যাট মিনস এই যে দেখো দি একটা ডিটারমিনার অবশ্যই এরপর কি আছে? নাউন বসবে, তো কারণ ডিটারমিনার পর নাউন হয় বা নাউনের আগে ডিটারমিনার হয়, এটা কিন্তু আমরা জানি। ডান, তারপর দ্যাট দ্য হিলস মানে পাহাড়, এটা একটা নাউন, তো নাউনের আগে অবশ্যই কিন্তু ডিটারমিনার বসবে, এই জন্য কিন্তু তোমার দি বসছে। আবার অনধিক চিন্তা করলে এখানে পাহাড়কে উদ্দেশ্য করে আবার বলছে, উদ্দেশ্য করে যদি বলে বা নির্দিষ্ট করে যদি বলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা জানি আর্টিকেল দি ব্যবহৃত হয়। ফাইন, বিং অ্যাট্রাক্ট,
এক্ষেত্রে কি কাজ করছে ভাইয়া? প্যাসিভ কাজ করছে। তো প্যাসিভের ক্ষেত্রে আমরা জানি বিইং থাকে, ভার্বের 3 নং থাকে, তাহলে অবশ্যই তারপরে বাই বসবে। আবার অন্যদিক চিন্তা করলে অর্থের দিক দিয়া বাই দ্বারা পাশে বোঝায় বা ধারা বোঝায়, এটা তুমি চিন্তা করতে পারো। আবার ভিজিট অর্থ পরিদর্শন করা, এটা অর্থের সাথে মিল করে ভিজিট বসাইছে, বাট এখানে ভিজিটস হয় নাই কেন? লাভার্স, এটা প্লুরালের পর যে ভার্বটা আসে, আমরা রাইট ফর্ম অফ ভার্বে কিন্তু শিখছি, এই ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয় না। ওকে, তারপর এ নাম্বার অফ ফ্যারিস, এ নাম্বার অফ ডান, তারপর আছে এ জেন্টাল ফ্রেস। তুমি চিন্তা করো ভাইয়া, নাউনের আগে অ্যাডজেক্টিভ, তার আগে কিন্তু তোমার ডিটারমিনার। ক্লিয়ার, পুরোটা পানি পানি, জলের মতো ক্লিয়ার, ওয়াটার কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। এভাবে যদি আমি তোমাকে 15টা করে যদি পড়াই দিই, 12 থেকে 15টা, তাহলে তুমি চিন্তা করো তোমার এই উইথ ক্লোজে কোনো সমস্যা থাকবে? তুমি একটা বার বলতে পারবা ভাইয়াকে যে ভাইয়া আপনি যা পড়াইছেন এগুলো আপনি এর আগে পড়ান নাই? তুমি কেউ কি বলতে পারবা? কারণ এই জিনিসগুলা মেইন গোড়াটা তোমার ধরতে হবে। পার্টস অফ স্পিচ, নাউনের আগে কি বসে ভাই? নাউনের আগে কি বসে? পার্টস অফ স্পিচটা এই জন্যই তোমাকে শিখাইছি। পার্টস অফ স্পিচ আমি টেকনিক দিয়ে কেন শিখাইলাম? এই যে দেখো এখন তোমার উইথ ক্লোজ ডান, তুমি উইথ ক্লোজটা কাবাইতে পারতেছো, উইথ ক্লোজটা তুমি কাবাইতে পারতেছো, তুমি এইভাবে সাফিক্স প্রিফিক্স কাবাইতে পারবা যদি এই থিওরিগুলো মাথায় রাখতে পারো। কারণ এগুলা গ্রামারে একটার সাথে আর একটা ভালো একটা কানেকশন আছে। আশা করছি বুঝছো। ঢাকা বোর্ড 24টা পানি পানি, হ্যাঁ শুধু এই বোর্ড না, আমরা কিন্তু সামনে আরও 25-এর কোশ্চেন, 26-এর কোশ্চেন সবগুলো আমরা সলভ করব। কারণ তোমার জাস্ট একটা বোর্ড করলে হবে না, তোমার মিনিমাম অর্থাৎ 15টা বোর্ডের কিন্তু কোশ্চেন সলভ করতে হবে। ইনশাল্লাহ আমরা কিন্তু সামনে করব। তো যারা রিফাত ভাইয়ার ব্যাচে ভর্তি হইতে চাও, তোমরা এখনও কিন্তু ভর্তি হইতে পারো যে কোনো ব্যাচে ভাইয়া। তোমরা ভর্তি হইতে চাইলে অর্থাৎ তোমরা গুগল ক্রোমে যাবা, গুগল ক্রোমে গিয়া তোমরা কি লিখে সার্চ দিবা? rifatacademy.com, rifatacademy.com লিখে সার্চ দিলে দেখো আমার ওয়েবসাইটটা চলে আসবে। এখানে আসবা, এখানে আসলে তুমি দেখবা এসএসসি 27-28 বা এসএসসি 26 বা পরবর্তী ব্যাচে যারা আসবা, জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। এখানে এসে তুমি সায়েন্সের অল সাবজেক্ট, আর্টসের অল সাবজেক্ট, কমার্সের সকল সাবজেক্টে তোমরা কিন্তু আমাদের কাছে পড়তে পারবা, বা আবার সিঙ্গেলে তোমরা পড়তে পারবা। এবং এখানে ম্যারাথন ক্লাস আছে, ম্যারাথন ক্লাসে ক্লিক করে তুমি আমার ক্লাসগুলো দেখে নিতে পারবা যে রিফাত ভাই আসলে কীরকম পড়ায়। এবং আমি যেভাবে এসএসসিতে ক্লাস 9-10-এ তোমাদেরকে এখন যেভাবে পড়াচ্ছি, ইন্টারমিডিয়েটেও কিন্তু আমি ইংরেজি সাবজেক্টটা নিব। এই ইংরেজি সাবজেক্ট, আইসিটি সাবজেক্ট, এগুলো কিন্তু ইন্টারমিডিয়েট আমি নিজে তোমাদেরকে ইনশাল্লাহ কিন্তু পড়াবো, জাস্ট পুরোটাই কিন্তু পানি বানিয়ে দেবো, ঠিক আছে? এবং আমার টার্গেট হচ্ছে এইটা যে একজন শিক্ষার্থী, লাস্ট বেঞ্চের শিক্ষার্থী, তুমি সাপোজ হইতে পারো, তুমি হয়তো বা ব্রিলিয়ান্ট থাকতে পারো, কিন্তু আমার টার্গেট হয়েছে এইটা যে একজন লাস্ট বেঞ্চের শিক্ষার্থী, ওরে সেখান থেকে আমি দাঁড় করাবো এবং ওরে আমি ইংরেজি বানিয়ে লেখা এবং ইংরেজি কথা বলা পর্যন্ত আমি ওকে নিয়ে যাব। এটাই আমার চ্যালেঞ্জ, এটাই আমার কিন্তু টার্গেট। এখন তো আগে রিফাত একাডেমি কিন্তু অনেকটা ছিল, এখন কিন্তু আরও আপডেটভাবে এসেছে। এখন আমরা ইউনিকভাবে তোমাদেরকে কিন্তু শিখাতে পারবো এবং আমাদের সকল সার্ভিস A to Z তোমরা এখন থেকে আপডেট সব কিছু পাবা, সব কিছু ভাইয়া এখন আরও কোয়ালিটিফুল পাবা। ক্লাসগুলো থেকে স্টার্ট করে সব কিছু তুমি কোয়ালিটিফুল ক্লাস পাবা। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমরা ভর্তি হতে পারো। ভর্তি হলে ডিরেক্টলি rifatacademy.com আমার ওয়েবসাইটে কিন্তু ভাইয়া তোমরা চলে যাও এবং প্রত্যেকটা ক্লাস, এই ক্লাসের পিডিএফটা তুমি ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে কিন্তু দেওয়া আছে। পিডিএফটা ভাইয়া তুমি কালেক্ট করে নাও এবং পড়ো, ঠান্ডা মাথায় পড়ো। কারণ পার্টস অফ স্পিচ আর্টিকেল সবচেয়ে মেইন ভাইয়া, অন্ততপক্ষে পার্টস অফ স্পিচটা তুমি এটা পারলে তুমি বিগত বছরের কোশ্চেনগুলো নিজে ভাইয়া প্র্যাকটিস করতে পারবা। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং পরবর্তী কোন টপিকের উপর ক্লাস চাচ্ছ একটু প্রত্যেকে ভাইয়া কমেন্ট সেকশনে একটু জানাও। ইনশাল্লাহ ক্লাস কিন্তু নিয়ে আসতেছি। সাথেই তাই রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। দেখো ইউটিউব চ্যানেলে তোমরা দেখবা, যখন ইউটিউবে গিয়ে রিফাত একাডেমি লিখে সার্চ দিবা এইভাবে আসবে, প্লে লিস্ট আছে ভাই তোমাদের জন্য, প্লে লিস্টে একটা চাপ দিবা, এখানে দেখবা এসএসসি ইংলিশ গ্রামার, এইখানে কিন্তু সকল ক্লাসগুলো দেখতে পারবা। রিফাত ভাই ইংলিশ ফার্স্ট পেপার কিরকম পড়ায় তাও তুমি দেখতে পারো, পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান কিরকম পড়ায় তুমি দেখতে পারো, আইসিটি কিরকম পড়ায়, গণিত কিরকম পড়ায় তুমি দেখতে পারো, সাধারণ গণিতের ক্যালকুলেটর হ্যাক্স আছে, যারা সায়েন্সের আছে উচ্চতর গণিতের ক্যালকুলেটর হ্যাক্স তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারো, ঠান্ডা মাথায় তোমরা দেখবা। আশা করছি বুঝতে পেরেছো। তো এই ছিল, এবং তোমাদের এই যে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, আমার ফেসবুক আইডি, তোমাদের সব কিছু দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে আমাদের সাথে কিন্তু জয়েন হইতে পারো। তো দেখা হচ্ছে কিন্তু ভাইয়ারা তোমাদের সাথে পরবর্তীতে। সাথেই থেকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।